এসএসসি কেমিস্ট্রির সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়ের এমসিকিউগুলো বেসিক সহ সমাধান করে দেওয়া আছে, খুব সহজে অল্প কথায় যতটুকু প্রয়োজন ততটুকুই দেয়া আছে। জাস্ট এটা দেখলেই তোমার এই অধ্যায়ের এমসিকিউ 100% কমপ্লিট হয়ে যাবে। এই অধ্যায়ের সকল এমসিকিউ তুমি নিজে নিজে সমাধান করতে পারবে। ধাতুর জারণ সংখ্যা হয় প্লাস আর অধাতুর জারণ সংখ্যা হবে মাইনাস। খুব ভালো করে বুঝে রাখো। এরা হচ্ছে ক্ষার ধাতু, এটা হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতুর জারণ সংখ্যা হবে +1। ক্ষার ধাতুর জারণ সংখ্যা +1। লিথিয়ামেরও +1, সোডিয়ামের +1, পটাশিয়াম, রুবিডিয়াম সবগুলো +1। এরা হচ্ছে মৃৎক্ষার ধাতু, এদের জারণ সংখ্যা হচ্ছে +2। এদের জারণ সংখ্যা হচ্ছে +2। ম্যাগনেসিয়ামেরও 2+, ক্যালসিয়ামেরও 2+, স্ট্রনসিয়ামেরও 2+। এই কয়েকটা জিনিস আর এই দুইটা বেশি লাগে। আর মনে রাখবা, এই যে এখানে একটা বাউন্ডারি দেয়াল আছে, এই বাউন্ডারি দেয়ালের এদিকে যারা আছে এরা সবাই ধাতু, এদের জারণ সংখ্যা সাধারণত হয় প্লাস। এই বাউন্ডারি দেয়ালের বাম পাশে যারা আছে এরা সবাই ধাতু, এদের সবার জারণ সংখ্যা হবে প্লাস। আর এই বাউন্ডারি দেয়ালের যারা ডান পাশে আছে এদের সাধারণত জারণ সংখ্যা হবে মাইনাস, ঋণাত্মক, মাইনাস হয়, এদের জারণ সংখ্যা মাইনাস বা ঋণাত্মক হয়। এটা ক্ষার ধাতু, জারণ সংখ্যা +1। এরা মৃৎক্ষার ধাতু, জারণ সংখ্যা +2। এরা সাধারণত হ্যালোজেন, এদের জারণ সংখ্যা সাধারণত -1 হয়। আর হাইড্রোজেনের কাহিনী বলি, হাইড্রোজেন যদি ধাতুদের সাথে থাকে, হাইড্রোজেন যদি ধাতুর সাথে থাকে তাহলে ওর জারণ সংখ্যা সাধারণত হয় -1। ধাতু কারা? এই যে এরা হচ্ছে ধাতু, এদের সাথে থাকলে হাইড্রোজেন থাকলে -1। আর অধাতুগুলোর যদি সাথে থাকে, অধাতুর সাথে থাকলে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। অধাতুর সাথে থাকলে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে কত? +1 হচ্ছে অধাতুর সাথে থাকলে। মুক্ত পরমাণু, ধরো লিথিয়াম যদি একা থাকে, সোডিয়াম যদি একা থাকে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা একা মুক্ত পরমাণু আকারে থাকলে এদের সবার জারণ সংখ্যা হবে 0। এদের সবার জারণ সংখ্যা হবে 0। এরা যদি একা থাকে, কোনো যৌগে না থাকে, কোনো যৌগে থাকলে হবে +1, +1, +2, +2, +3। এরা কোনো যৌগে থাকলে এগুলো হবে। আর তারা যদি একা থাকে, ওরা যদি একা থাকে তাহলে হবে ওদের জারণ সংখ্যা হবে 0। মুক্ত পরমাণু আকারে থাকলে ওদের জারণ সংখ্যা হবে 0। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধাতুর জারণ সংখ্যা ধনাত্মক, অধাতুর জারণ সংখ্যা হবে সাধারণত ঋণাত্মক। নিরপেক্ষ পরমাণু একটু আগে বলছিলাম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম এরা যদি নিরপেক্ষ পরমাণু হিসেবে একা থাকে তাহলে এদের জারণ সংখ্যা হবে কত? 0। মুক্ত মৌল যেমন হাইড্রোজেন H2, খেয়াল রাখবা যেগুলো বলতে সেগুলি আসে, নাইট্রোজেন ও এইভাবে যদি থাকে, O2, অক্সিজেন, Cl2, ক্লোরিন গ্যাস, F2, ফ্লোরিন গ্যাস, তাহলে ওদের টোটাল জারণ সংখ্যা হবে 0। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন এরা যদি এইভাবে থাকে জারণ সংখ্যা হবে 0। কোন একটা যৌগের, নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা, শুধু জারণ সংখ্যা না কিন্তু মোট জারণ সংখ্যা, যেমন এই যৌগটার টোটাল জারণ সংখ্যা হবে 0, এই যৌগটার টোটাল জারণ সংখ্যা হবে 0, এই যৌগটার টোটাল জারণ সংখ্যা হবে 0। কীভাবে হয় আমি দেখাবো একটু পরে। আর যদি এরকম আয়ন আকারে থাকে, আয়ন আকারে থাকলে যেমন ধরো SO4, এইটার টোটাল জারণ সংখ্যা হচ্ছে ওর মাথার উপর কত আছে? 2-, তাহলে 2- হচ্ছে ওর জারণ সংখ্যা। এই যে NH4, এটার টোটাল জারণ সংখ্যা হচ্ছে ওর মাথার উপর কত আছে? +1, তাহলে +1 হচ্ছে তার জারণ সংখ্যা। একটু আগে বলছিলাম ক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা হচ্ছে +1। মনে রাখবা, ধাতু যদি একা থাকে তাহলে হবে 0। আর যদি কোনো যৌগে থাকে, যেমন লিথিয়াম কোনো একটা যৌগের মধ্যে আছে, তাহলে লিথিয়াম হবে Li+, কারণ কি ও ক্ষার ধাতু। সোডিয়াম হবে Na+, পটাশিয়াম হবে K+, কারণ ক্ষার ধাতু জারণ সংখ্যা একটু আগে শিখে আসলাম কত? +1। মৃৎক্ষার ধাতু যেমন ম্যাগনেসিয়ামের +2, ক্যালসিয়ামের +2, ওরা যৌগে থাকলে +2, একা থাকলে শুধু 0। ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1। তার মানে কোনো ধাতুর সাথে যদি হ্যালোজেন থাকে, হ্যালোজেন মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যদি কোনো ধাতুর সাথে থাকে তাহলে ওদের জারণ সংখ্যা হবে কত? -1। ধাতুর সাথে থাকলে -1। আর হাইড্রোজেনটা বলছিলাম, হাইড্রোজেন যদি ধাতুর সাথে থাকে তাহলে হবে, হাইড্রোজেন যদি ধাতুর সাথে থাকে, তাহলে হবে ওদের কত? -1। আর হাইড্রোজেন যদি সাধারণত অধাতুর সাথে থাকে তাহলে হবে +1। যেমন দেখো, এই হাইড্রোজেন কিন্তু কার সাথে আছে? তোমার অধাতুর সাথে আছে, তাহলেও কি +1। আর হাইড্রোজেন কিন্তু ধাতুর সাথে আছে, তাহলে কি হবে? -1। অধাতুর সাথে থাকলে, অধাতু কারা দেখাইলাম একটু আগে, অধাতুর সাথে থাকলে +1, আর ধাতুর সাথে থাকলে -1। ব্লকবাস্টার ইম্পর্টেন্ট, এই যে অক্সিজেন, এটা আসবে। অক্সিজেনের 3টা জারণ সংখ্যা -2, -1, -1/2। যদি সাধারণ অক্সাইড হয়, সাধারণ
অক্সাইড, সাধারণ অক্সাইড হলে ওর জারণ সংখ্যা হচ্ছে -2। সাধারণ অক্সাইড কারা? দেখো এই যে পটাশিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড, এটা হচ্ছে সাধারণ অক্সাইড। সাধারণ অক্সাইড কীভাবে বুঝবো? অক্সিজেন তার জারণ সংখ্যা 2 শো করলো, অক্সিজেন তার জারণ সংখ্যা 2 শো করলো, ওইটা হচ্ছে তার সাধারণত 2 হয়, সাধারণত 2 হয়, 2 শো করলে সেটা হচ্ছে -2। আর দেখো এটা হচ্ছে পারঅক্সাইড, K2O2 পারঅক্সাইড, H2O2 পারঅক্সাইড, পার মানে দেখো দুজনের কাছে 2 থাকবে, তাহলে তার জারণ সংখ্যা হবে -1, এমসিকিউতে আসবে। আর দেখো সোডিয়াম আর অক্সিজেন, সোডিয়ামের 2 দিল অক্সিজেনের 2 দিল সোডিয়ামকে, সোডিয়ামের 1 দিল অক্সিজেনকে, এটা হচ্ছে সাধারণ অক্সাইড। কিন্তু দেখো এখানে কী হয়েছে, ব্যতিক্রমী ঘটনা ঘটছে, এখানে হচ্ছে O2 হয়েছে। তাহলে এটা হচ্ছে কি, এটা সাধারণ অক্সাইড, আর এটা হচ্ছে সুপার অক্সাইড, সুপার ঘটনা ঘটছে, ধরো মনে রাখো। তাহলে সুপার অক্সাইড ওর হচ্ছে কত, -1/2। এই যে K2O এটা হচ্ছে সাধারণ অক্সাইড, অক্সিজেনের 2 পটাশিয়ামকে দিল, পটাশিয়ামের 1 অক্সিজেনকে দিল, এটা হচ্ছে সাধারণ অক্সাইড। কিন্তু সুপার ঘটনা ঘটবে কখন, যখন KO2 ঘটবে, তখন এটা হবে সুপার অক্সাইড। সুপার অক্সাইড হলে হবে -1/2। KMnO4, পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু, ওর হচ্ছে +1। আর অক্সিজেনের সাধারণত কী আসে, -2। অক্সিজেন আছে কতজন, 4 জন। আর ম্যাঙ্গানিজের মাঝখানের ওটা জানি না, তাহলে ওটা ধরলাম X। টোটাল আমরা জানি জারণ সংখ্যা কত হয়, 0। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, +1 + X, 4 দোকানে 8 = 0, তাহলে X - 7 = 0। তার মানে X এর মান কত আসে, 7, তার মানে X এর মান +7। তাহলে KMnO4 এ Mn এর জারণ সংখ্যা কত, +7। এরকম করে লিথিয়াম হাইড্রাইডে যদি বের করি, লিথিয়াম হচ্ছে ক্ষার ধাতু, +1, তাহলে হাইড্রোজেন হবে কি, অলওয়েজ -1। এবার যদি আবার বের করি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, টেট্রা মানে 4টা হাইড্রোজেন, তাহলে খেয়াল করে দেখো তো, লিথিয়ামের +1 আর অ্যালুমিনিয়ামের +3, তাহলে কত হইল, +4। তাহলে হাইড্রোজেন একা হচ্ছে মাইনাস, কেন হাইড্রোজেন মাইনাস, ধাতুর সাথে থাকলে হাইড্রোজেন মাইনাস হয়। কতটা হাইড্রোজেন আছে, 4টা, তাহলে কত আসবে, -4। টোটাল কত আসলো, 0। তার মানে আমি কি বুঝলাম, যে যদি ধাতুর সাথে থাকে তাহলে হাইড্রোজেনের কত হয়, -1। দেখো H2SO4, এখানে যে কটা দেখাচ্ছে এগুলো পরীক্ষা আসবে। হাইড্রোজেন কি হবে, হাইড্রোজেনের +1, কেন +1, হাইড্রোজেন অধাতুর সাথে থাকলে +1, কতজন আছে, 2 জন। প্লাস সালফারেটটা জানি না, তাহলে সালফারেটটা ধরলাম X। অক্সিজেন অলওয়েজ -2, শুধু সুপার অক্সাইড পার অক্সাইড বাদে -2, কতজন আছে, 4 জন। এই টোটাল কত আসে, টোটাল হচ্ছে 0 আসে, তাহলে +2, আর এখানে হবে +X -8 = 0, তাহলে X - 6 = 0, তাহলে X এর মান কত আসে, +6। তার মানে সালফারের, এই যে কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ সংখ্যা কত, +6। এখানে আরও কিছু আছে, যেমন কপার সালফেট, কপার সালফেটটা জিজ্ঞেস করছে। কপারের সাধারণত এখানে হবে +2, কীভাবে বুঝলাম, কপারের তো +1ও হয়, এখানে 2, তার কারণ হচ্ছে সালফেটের জারণ সংখ্যা হচ্ছে -2, তাহলে ওর জারণ সংখ্যা হবে কি, +2। দ্যাটস ওয়াই কপারের +2। সালফারের ধরলাম আমরা X, আর অক্সিজেনের হচ্ছে -2, কয়টা অক্সিজেন আছে, 4টা, আর = 0 হবে, টোটালটা হবে 0। টোটাল পরমাণুর জারণ সংখ্যা কত হয়, টোটাল অণুর জারণ সংখ্যা কত হয়, 0। তাহলে +2 + X আর হচ্ছে -8 = 0, তাহলে X - 6 = 0, তার মানে X সমান কত আসবে, 6। তাহলে সালফারের জারণ সংখ্যা কত, এখানে +6। এরপরেরটাতে আসি, নাইট্রিক অ্যাসিড HNO3, হাইড্রোজেনের +1, নাইট্রোজেনের X জানি না, অক্সিজেনের -2, আছে কয়জন, 3 জন, = কত, 0, তাহলে +1 + X, 3 দোকানে 6, তাহলে -6 = 0, তাহলে X - 5 = 0, তাহলে X = কত আসে, 5। তার মানে এখানে কত পাইলাম, +5, আর এখানে কত পাইছিলাম, +6। এরপরে পরেরটাতে আসি, এরপরে পড়ব H3PO4, ফসফরাসেরটা বের করতে হবে। তাহলে হাইড্রোজেন +1, আছে কয়জন, 3 জন, ফসফরাস X, প্লাস অক্সিজেন -2, আছে কয়জন, 4 জন, টোটাল কত আসে, 0। তার মানে +3, আর ফসফরাস জানি না, আর 4 দোকানে এখানে হবে -8 = 0, তাহলে X - 5 = 0, তাহলে X = কত আসে, 5। তার মানে ফসফরাসের এখানে +5, এগুলো কিন্তু আসবে, ইম্পর্টেন্ট। এরপরেরটাতে আসি, এরপরেরটা হচ্ছে MnO2, তাহলে ম্যাঙ্গানিজেরটা জানি না, X, অক্সিজেনটা হচ্ছে -2, আছে কয়জন, 2 জন, তাহলে = কত, 0, তাহলে X - 4 = 0, তাহলে X = কত, 4। এরপরটাতে আসি,
এটা +4 হবে। এরপরটাতে আসি, এরপরটা হচ্ছে K2Cr2O7, K2Cr2O7, এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়ামের +1 আছে কয়জন? 2 জন, প্লাস ক্রোমিয়ামের X আছে কয়জন? 2 জন, প্লাস অক্সিজেনের -2 আছে কয়জন? 4 জন, ইজিকস টু কত? 0। তাহলে এখানে হচ্ছে +2 প্লাস টুয়াইস X আর 4 দোকানে 8 ইজিকস টু 0। তাহলে টুয়াইস X, তাহলে কত আসে? -6 ইজিকস টু 0। তাহলে টুয়াইস X ইকুয়ালস টু 6। তারপরে X ইকুয়ালস টু কত আসে? 6কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 3। তার মানে পটাশিয়াম ডাইক্রোমেটের +3 আছে কয়জন? 2 জন। এরপরেরটাতে আসবে, এরপরেরটাতে আসি আমরা। এটা কিন্তু +6 ছিল, এটা হচ্ছে +5 ছিল সম্ভবত। এবার আসি সোডিয়াম থায়োসালফেট, সালফারের যোজনী। তাহলে সোডিয়াম হচ্ছে +1, আমরা বলছিলাম ক্ষার ধাতু, আছে কয়জন? 2 জন, +1 ক্ষার ধাতু। সালফার 2 জন আছে, একটারও জানি না, X, প্লাস অক্সিজেন হচ্ছে -2 আছে কয়জন? 3 জন, ইজিকস টু কত? 0। তাহলে এখানে কত লিখবো? +2 প্লাস টুয়াইস X -6 ইকুয়ালস টু 0, টুয়াইস X ইকুয়ালস টু -4 ইকুয়ালস টু 0, টুয়াইস X ইকুয়ালস টু 4। তাহলে X ইকুয়ালস টু 4/2, তাহলে কত আসে? +2। তার মানে এখানে সালফারের যোজনী হচ্ছে +2 আছে কয়জন? 2 জন। এখানে আয়োডিন -1, তার মানে কপার হবে +1। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে অম্ল ও ক্ষারকের মধ্যে কী ধরনের বিক্রিয়া ঘটে। অম্ল বলতে বুঝাই আমরা ইংরেজিতে বলি অ্যাসিড, আর ক্ষারক এই দুটোর মধ্যে বিক্রিয়া করলে কী উৎপন্ন হয়। অম্ল ও ক্ষারকের বিক্রিয়াটা হচ্ছে এক ধরনের প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলবো আমরা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটা কি? প্রশমন বিক্রিয়া হচ্ছে অম্ল বা অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হবে, এবং মনে রাখবে সবসময় এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 57 জুল তাপ উৎপন্ন হবে। অ্যাসিড কারা? অ্যাসিড কী হয়ে চিনব? যারা H+ দান করবে বা ত্যাগ করবে তারা হচ্ছে অ্যাসিড। ক্ষার কারা? যারা OH- দান করবে বা ত্যাগ করবে বা বর্জন করবে তারা হচ্ছে ক্ষার। এখন অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার কতগুলো এক্সাম্পল দিই। যেমন এটা হচ্ছে HCl অ্যাসিড, HCl অ্যাসিডের সাথে বিক্রিয়া লিখব। ক্ষার, এই ক্ষারকটা কীভাবে চিনব? দেখো সবগুলোর সাথে OH আছে, তাহলে H+ থাকবে আর OH- থাকবে, এই দুইটা মিলে উৎপন্ন করবে কি? পানি। ক্ষার এবং অ্যাসিডের H+, ক্ষারের OH আর অ্যাসিডের H+, দুইটা মিলে উৎপন্ন করবি পানি, H2O। তার মানে এই অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হবে লবণ আর পানি। লবণ কীভাবে বানাবো? অ্যাসিডের এই হাইড্রোজেনটাকে সরাই দিয়ে এখানে ধাতু বসায় দিব, অ্যাসিডের এই হাইড্রোজেনটাকে সরাই দিয়ে এখানে ধাতু বসায় দিব, অ্যাসিডের এই হাইড্রোজেনটাকে সরাই এখানে ধাতু বসায় দিব, অ্যাসিডের এই হাইড্রোজেনটাকে সরিয়ে ধাতু বসায় দিব, তাহলে পেয়ে যাবো আমি কি? লবণ। তাহলে এটা কি? অ্যাসিড, এটা কি? ক্ষার, আর এখানে উৎপন্ন হয় কি? পানি, আর এটা কি? লবণ। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। দেখো কতগুলো প্রশমন বিক্রিয়া আছে, এখান থেকে আসবে, এগুলোই কমন। পরে দেখো সালফিউরিক অ্যাসিড দিলাম, সালফিউরিক অ্যাসিডের সাথে ক্ষার দিলাম, ওই আগে যে ক্ষারগুলো দিয়েছিলাম তাই দিলাম। কি উৎপন্ন হবে? ক্ষারের OH এর সাথে অ্যাসিডের H+ মিলে উৎপন্ন করবে কি? পানি। আর এখানে উৎপন্ন হবে লবণ। লবণ কি করব? অ্যাসিডের এই হাইড্রোজেনগুলোকে সরাই দিব, সরাই দিয়ে এখানে ধাতু বসায় দিব, এখানে ধাতু বসায় দিব, এখানে ধাতু বসায় দিব। তাহলে আমরা পেয়ে যাব কি? আমাদের কাঙ্ক্ষিত লবণ আর পানি, এখানে একটু হবে। এরপর হচ্ছে দেখো এই যে তোমাদের পরিচিত নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলাম, এগুলো সব ক্ষার। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া উৎপন্ন হবে কি? লবণ আর পানি। এই সবগুলো বিক্রিয়াই হচ্ছে তোমার কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া, এবং সবগুলো বিক্রিয়াতেই -57 জুল তাপ উৎপন্ন হবে। এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। যদি বলে প্রশমন বিক্রিয়া কী বিক্রিয়া, তাহলে তুমি বলবা তাপ উৎপাদী বিক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করছে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন করে। এই বিক্রিয়াটিতে যদি তাপ প্রয়োগ করা হয় কী উৎপন্ন হবে? ভালো মতন এই বিক্রিয়াগুলো যদি না বুঝে একটু কমন সেন্স অ্যাপ্লাই করো। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে বিক্রিয়া করে অ্যামোনিয়া আর 92 কিলোজুল তাপ উৎপন্ন করে, তার মানে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াটা সামনের দিকে গেলে ওর মাথা গরম হয়ে যায়, তাপ দিয়ে ওর মাথা গরম হয়ে যায়, এভাবে চিন্তা করো। তাহলে এদিকে যদি তাপ উৎপন্ন হয় তাহলে উল্টাভাবে চিন্তা করো তো দেখি, এদিকে তাপ কী হবে? তাপের শোষণ হবে, এদিকে তাপের শোষণ হবে, এদিকে তাপের শোষণ হবে।
এখন তাপের যদি শোষণ হয়, তুমি সিস্টেমে এই সিস্টেমের মধ্যে তুমি যদি তাপ প্রয়োগ করো, এখন সাতিলের নীতিকে কী বলে, বাড়তি তাপ প্রদান করলে এই তাপকে প্রশমিত করার জন্য সে যদি সামনের দিকে যায় তাহলে এমনিই তার তাপ উৎপন্ন হয় এবং তার মাথা গরম হয়ে যায়। আরও তুমি তাপ দিলা, তাহলে তার মাথাকে ঠান্ডা করার জন্য বিক্রিয়াটা কোন দিকে যেতে হবে, পিছনের দিকে যেতে হবে, পশ্চাৎ দিকে যেতে হবে। এদিকে সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হয়, আরও তুমি তাপ বাড়াই দিলা, এই বাড়তি তাপকে সাতিলের নীতি অনুসারে প্রশমিত করার জন্য বিক্রিয়া কোন দিকে যাবে, পশ্চাৎ দিকে অগ্রসর হবে। বিক্রিয়া যদি পশ্চাৎ দিকে অগ্রসর হয় তাহলে উৎপাদের পরিমাণ কিন্তু কমে যাবে আর বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে, তাহলে এখানে উৎপাদকের পরিমাণ হ্রাস পাবে। এটা হচ্ছে ক নাম্বার হচ্ছে অ্যান্সার। এখানে দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় এখানে কি উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। ডেলিচের মান নেগেটিভ, ডেলিচের মান নেগেটিভ হলে তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, আমি যদি কোনো একটা সিস্টেমে তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা যদি আমি বাড়ায় দিই, তাহলে এই বাড়তি তাপকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে, পশ্চাৎ দিকে অগ্রসর হবে। কেন? কারণ এদিকে গেলে তাপ উৎপন্ন হয় আর বাড়তি তাপকে প্রশমিত করার জন্য তাপ শোষণ করা লাগবে, তাই বিক্রিয়াটা এই পশ্চাৎ দিকে অগ্রসর হবে। তাহলে ওই সিস্টেমে যদি আমি তাপমাত্রা বাড়ায় দিই তাহলে কি হবে, বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে, উৎপাদের পরিমাণ কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে, আর বিক্রিয়কের পরিমাণ কি হবে, বৃদ্ধি পেয়ে যাবে। আর যদি এই সিস্টেমে তাপমাত্রা কমায় দিই বা তাপমাত্রা কমানোর ফলে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে, সামনের দিকে অগ্রসর হবে, সাম্যের অবস্থান ডান দিকে সরে যাবে এবং উৎপাদের পরিমাণ বাড়বে আর বিক্রিয়কের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। ফল পেকে সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী যৌগটিকে আর্দ্র বিশ্লেষণ করলে কোনটা পাওয়া যাবে? ফল পেকে সুগন্ধিযুক্ত সৃষ্টি করলে যৌগটাকে আর্দ্র বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যাবে? অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে অ্যালকোহল। এবং ফল সুগন্ধির জন্য দায়ী কে, অ্যাস্টার। এটা তোমাদের বইতে কোথায় আছে একটু দেখে আসি চলো। এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের উভমুখী বিক্রিয়া এই টপিকে যাবে। এই টপিকে গিয়ে তুমি দেখবে এখানে একটা বিক্রিয়া আছে, এখানে দেখো কি বলছে, ইথানল আর ইথানোয়িক অ্যাসিড এই দুইটার বিক্রিয়া উৎপন্ন হয় অ্যাস্টার আর পানি। দেখো ইথানল একটা অ্যালকোহল আর এই যে ইথানোয়িক অ্যাসিড এই দুজন মিলে বিক্রিয়া করবে অ্যাস্টার, যেটা ফল পাকার সুগন্ধির জন্য দায়ী, আর সাথে উৎপন্ন করবে কি, পানি। অ্যাস্টারের সাথে পানি উৎপন্ন করবে। এই বিক্রিয়াটা যদি আবার উল্টা রিভার্স করি তাহলে রিভার্স করলে কি দেখতে পাই, পানির সাথে এই অ্যাস্টার বিক্রিয়া করে উৎপন্ন করলো কি, ইথানোয়িক অ্যাসিড আর ইথানল। তোমার এই প্রশ্নটা তাই জানতে চেয়েছে যে ফল পাকার জন্য দায়ী অ্যাস্টারের সাথে আমি যদি পানি যুক্ত করি আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে কি উৎপন্ন হবে, ইথানোয়িক অ্যাসিড আর ইথানল। আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া, এই বিক্রিয়ায় কী হবে, পানিটা প্রথমে ভাঙবে, এইচ আর ওইচ এই অংশটাকে ভাঙবে। এবার এইচ যাবে, এইচ কোথা থেকে আসলে ও হয় প্লাস, তাহলে এইচ যাবে ক্লোরিনের সাথে, তাহলে উৎপন্ন করবে কি, HCl। এখানে খেয়াল করে দেখো তো ক্লোরিন কয়টা, 4টা, তাহলে 4টা ক্লোরিন 4টা হাইড্রোজেনের সাথে মিলে 4টা HCl উৎপন্ন করবে। আর এখানে থাকলো কি, সিলিকন আর OH, তাহলে সিলিকন আর OH মিলে উৎপন্ন করলো সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড। টেট্রা কেন, 4টা, সিলিকন এর যোজনী হচ্ছে 4, তাই এখানে OH-কে দিল 4, আর OH-এর যোজনী 1, সিলিকনকে দিল। এটা লিখলেই কি আর না লিখলেই কি কোনো সমস্যা নেই। তার মানে এখানে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কী হইলো, তোমার হচ্ছে পানিটা ভাঙলো, ভেঙে যুক্ত হইলো, অনেক ইম্পর্ট্যান্ট, এটা সিকিউতেও আসে অনেকবার। এবার দেখো আবার এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া, তো এবার আসি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে H-এর সাথে যাবে Cl, উৎপন্ন করবে HCl। এবার এখানে দেখো 3টা ক্লোরিন আছে, তাই এখানে আমরা 3টা HCl পাবো। আর এখানে অ্যালুমিনিয়াম যাবে OH-এর সাথে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যালুমিনিয়ামের যোজনী 3 এই হাইড্রোক্সাইডকে দিবে, তাহলে এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া বা হচ্ছে এটা হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর পানি যোজন বিক্রিয়াতে খেয়াল করে দেখো পানি কিন্তু ভাঙে না, পানি ভাঙবে না, সরাসরি কপারের সাথে 5 অণু পানি যুক্ত হবে, পানি কিন্তু ভাঙে নাই। পানি যোজন বিক্রিয়ায় বিশ্লেষণ বিক্রিয়ায় পানিকে ভাঙবো, বিশ্লেষণ করব, কিন্তু যোজন বিক্রিয়ায় পানি ডিরেক্ট যুক্ত হয়ে যাবে, তাহলে কপারের সাথে যুক্ত হবে কিন্তু 5 অণু পানি। একইভাবে জিঙ্কের সাথে 7, আয়রনের সাথে 7, ম্যাগনেসিয়ামের সাথে 7 সরাসরি যুক্ত হয়ে গেছে। 7কে আমরা বলি হেপ্টা, আর এইটা পানিটাকে বলি আমরা হাইড্রেট। ক্যালসিয়ামের সাথে হবে 6 অণু পানি যুক্ত হবে, এই 6টাকে বলি আমরা হেক্সাহাইড্রেট। এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। আর একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, প্রথমে পানিটা ভাঙবে, বিশ্লেষণ হবে, তারপরে যুক্ত হবে। এইখানেও খেয়াল করো, দেখো তো পানি ভাঙবে, H আর OH, এই Hটা গিয়ে যুক্ত হবে একজনের সাথে আর OH-টা গিয়ে যুক্ত হবে আরেকটা পাশের সাথে,
তাহলে এখানে দেখো পানির সাথে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া হয়ে এখানে উৎপন্ন করতে ইথানোয়িক অ্যাসিড আর ইথানল। তাহলে অ্যান্সার হবে কি ইথানোয়িক অ্যাসিড আর ইথানল। নিচের বিক্রিয়াটি কোন প্রকার বিক্রিয়া? এখানে আছে একটা লবণ, লবণের সাথে দেব ক্ষারের বিক্রিয়া। লবণ চেনার উপায় কি একটু আগে বলছিলাম যে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরাই দিব, সরাই দিয়ে এখানে একটা ধাতু বসাই দিব। ধরো সোডিয়াম ধাতু বসাইলাম, তাহলে সোডিয়াম সালফেট, এটা হচ্ছে একটা লবণ। এখন ধরো ম্যাগনেসিয়াম সালফেট, এটাও একটা ম্যাগনেসিয়ামের লবণ। এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, এটাও একটা লবণ। কপার সালফেট, এটাও একটা কিন্তু লবণ। তাহলে ধাতু এই অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সরাই দিলে ধাতু বসালে যে অংশটুকু পাই সেটাকে আমরা বলবো কি এখানে লবণ। আর লবণের সাথে ক্ষারের বিক্রিয়া, ক্ষার কীভাবে চিনবো? এই যে OH আছে, যে কোনো লবণের সাথে ক্ষারের বিক্রিয়া কী হবে? জায়গাটা অদল বদল হবে। আয়রন যাবে সোডিয়ামের জায়গায়, সোডিয়াম আসবে আয়রনের জায়গায়। আয়রনের জায়গায় বসবে সোডিয়াম, সোডিয়ামের জায়গায় বসবে আয়রন। তাহলে জায়গা বিনিময় করলে উৎপন্ন হবে এইটা। এবার আয়রনের যোজনী 2 দেখে OH-কে দিচ্ছে 2, আর এখানে সোডিয়ামের যোজনী 1, ওকে দিচ্ছে, না লিখলেও চলবে। আর সালফেটের যোজনী 2 এখানে সোডিয়ামের পাশে বসছে। তাহলে এরকম যখন জায়গা বিনিময় করবে কোন একটা লবণের সাথে ক্ষারের বিক্রিয়া হবে, তখন চোখ বন্ধ করে তুমি দাগাবা কি অদক্ষেপণ বিক্রিয়া। এখানে অদক্ষেপণ বিক্রিয়াই হবে এখানে অ্যান্সার। নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? তো এখানে তোমাদের বইতে একটা বিক্রিয়া খুব সবচেয়ে বেশিবার আসছে যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে আর সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন করে। তার মানে চোখ বন্ধ করে এটা অ্যান্সার হবে ডি নাম্বার। এবার পরের প্রশ্ন, 2 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটালে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে? দেখো এখানে যদি আমি সমতা বিধান করি 1 মোল, আর এখানে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করবে 2 মোল অ্যামোনিয়ার সাথে। সমতা বিধানটা কীভাবে করব? এখানে আছে নাইট্রোজেন 2, তাই এখানে সামনে লিখছি 2, আর এখানে 3 দোকানে 6টা হয়ে গেছে হাইড্রোজেন, 6 বানানোর জন্য এখানে 3 দিলাম, তাহলে 3 দোকানে 6টা হাইড্রোজেন। তার মানে আমি কি বুঝলাম? যে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। অ্যান্সার হচ্ছে 2 নাম্বার, 4 নাম্বারটা গ। এখানে কিন্তু 3 মোল হাইড্রোজেন আছে, এবার 3 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করবে, 3 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করবে। আমি এখানে 2 মোল দিলেও কিন্তু কোনো কাজে লাগবে না, তাহলে 2 মোল কিন্তু কাজে লাগবে না, এখানে লিমিটিং বিক্রিয়ককে হাইড্রোজেন, তাই 3 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করবে, 1 মোল বিক্রিয়া করে 2 মোল নাইট্রোজেন অ্যামোনিয়া উৎপন্ন করবে। তাই এখানে 2 মোলের কোনো কাজ নাই, 3 মোল দিলে এখানে 1 মোল ইউজ হইতো। যদি এখানে 2 মোল নাইট্রোজেন দিতাম তাহলে 3 মোল হাইড্রোজেন লাগতো। 2 মোল নাইট্রোজেন দিলে 3 দোকানে 6 মোল হাইড্রোজেন লাগতো, তাহলে এখানে তখন 2 দোকানে 4 মোল অ্যামোনিয়া উৎপন্ন হইতো। যেহেতু এখানে লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের মোল অনুযায়ী নাইট্রোজেন 1 মোল ইউজ হয়েছে আর 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। নাইট্রোজেন আর অক্সিজেন মিলে উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড। এই বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়া, মানে তাপহারী মানে তাপ শোষণ করবে। তাপহারী মানে সে তাপ শোষণ করবে। কতটুকু তাপ শোষণ করবে? এই বিক্রিয়াটা সারাদিন ফেলে রাখলে বিক্রিয়াটা হবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি 180 কিলোজুল তাপ প্রদান না করবে। 180 কিলোজুল তাপ যতক্ষণ পর্যন্ত প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটা হবে না। তাহলে এখানে সাথে 180 কিলোজুল তাপ দিতে হবে। 180 যদি এখানে প্লাস হয়, এখানে আসলে কী হবে? -180। আর আমরা জানি উৎপাদে যদি কোনো কিছু মাইনাস থাকে ডেলিচের মান সেখানে কী লিখতে হয়? প্লাস লিখতে হয়। তাহলে প্লাস 180 কিলোজুল তাপ এখানে লাগবে। আবার যদি কিচ্ছু না বুঝো তাহলে মনে রাখবা এই যৌগটা উৎপন্ন হওয়ার ক্ষেত্রে ডেলিচের মান লাগে 180 কিলোজুল তাপ লাগে। আর তাপহারী বিক্রিয়া দেখে ডেলিচের মান পজিটিভ। তুমি যেভাবে মনে রাখতে চাও রাখতে পারো। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করো। এর আগেও করানো হয়েছে শুরুতেই বেসিকে। পটাশিয়াম হচ্ছে +1, আছে কয়টা? 2টা, প্লাস ক্রোমিয়াম জানি না x, কয়জন আছে ক্রোমিয়াম? 2 জন, প্লাস অক্সিজেন হচ্ছে -2, কতজন আছে? 7 জন, ইজিকস টু কত? 0। তাহলে এখানে কত পাবো? +2 প্লাস টুয়াইস x, আর 7 দোকানে কত? -14 ইজিকস টু, তারপরে হচ্ছে তোমার টুয়াইস x -12 ইজিকস টু 0। তাহলে টুয়াইস x ইকাস টু কত আসবে? 12। তাহলে x এর মান 2 দিয়ে ভাগ করলে কত আসে? 6। তার মানে x এর মান হচ্ছে +6। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা পেয়ে গেলাম। সিমিলারলি আরেকটা ছিল এই জায়গায় প্রশ্ন যে তোমার যে ডাইক্রোমেট আয়নের হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করো। তাহলে আমি ডাইক্রোমেট আয়নটা জানি না, একটু আগে দেখলাম +6 আসে। যদি এখান থেকে বের করতে চাই তাহলে কীভাবে করব? 2টা ডাইক্রোমেট আছে, একটার মান জানি না x, প্লাস অক্সিজেন আছে কত? -2, এক একটা অক্সিজেনের মান -2, আছে কতজন? 7 জন, ইজিকাস টু এখানে মাথার উপর -2, এই যে মাথার উপর -2, এই -2 এখানে লিখলাম। তাহলে কত আসে আমার আলটিমেটলি মান? টুয়াইস x -7 দোকানে 14 যদি ওই পাশে চলে যায় তাহলে কত দাঁড়ায়? টুয়াইস x 14 গেলে তখন হয়ে যাবে +12। তাহলে x এর মান কত আসে? +6। তাহলে x এর মান হচ্ছে +6 ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা। একইভাবে দেখো এই যে পারম্যাঙ্গানেটের হচ্ছে তোমার
জারণ মানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে বলছে। তাহলে ম্যাঙ্গানিজটা আমি জানি না, তাহলে ম্যাঙ্গানিজ ধরলাম এক্স প্লাস এক একটা অক্সিজেন -2 আছে কয়জন 4 জন ইজিকালস টু মাথার উপর কত আছে -1, তাহলে লিখবো -1। তাহলে আলটিমেটলি কী দাঁড়ায় এক্স মাইনাস 4 দোকানে 8 ইজিকালস টু -1, তাহলে এক্স ইকুয়ালস টু 8 - 1, তাহলে এক্সের মান কত আসে +7। তাহলে +7 হচ্ছে ম্যাঙ্গানিজের পার ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের তোমার হচ্ছে জারণ সংখ্যা +7। এরপরে আসি জিঙ্কের ক্ষেত্রে। জিঙ্ক হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটা কোন ধরনের বিক্রিয়া, এটা কোন ধরনের বিক্রিয়ার মধ্যে পড়ে সেটা জিজ্ঞেস করছে। এটা আসলে জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়ে, জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়ছে, তাই এটাকে বলবো আমরা জারণ বিজারণ বিক্রিয়া। কীভাবে জারণ বিজারণ বিক্রিয়া, এখানে দেখো জিঙ্কের যদি একক পরমাণু হিসেবে থাকে তাহলে 0, আর এখানে জিঙ্ক কী হয়েছে সালফেটের সাথে আছে, জিঙ্কের মাথার উপর কত 2+। আমরা জানি জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে সেটা হবে জারণ। আর এখানে দেখো হাইড্রোজেনের হচ্ছে কত +1 আছে কয়জন 2 জন +1, এখানে হাইড্রোজেন অণু আকারে আছে, একক অণু আকারে আছে, তাহলে এখানে হচ্ছে 0। তাহলে জারণ সংখ্যা তোমার হচ্ছে +2 থেকে কততে পরিণত হয়েছে 0তে পরিণত হয়েছে। আমরা জানি জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে সেটা হবে জারণ, আর জারণ সংখ্যা যদি কমে সেটা হবে বিজারণ। তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে, তাই এটাকে আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ যারা বুঝো না 2 মিনিট শুনলেই এই অধ্যায়ের সকল জারণ বিজারণ বিক্রিয়া পারবে। সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ত্যাগ করে Na+ পরিণত হয়। সোডিয়াম পরমাণু যখন মুক্ত পরমাণু আকারে থাকে ওর জারণ সংখ্যা 0, আর এখন তার মাথার উপর আছে +1, তার মানে তার জারণ সংখ্যা +1। তো মনে রাখবা জারণ মানেই ছাড়ন, ছাড়ন মানে ইলেকট্রন ছাড়বে, যেই যৌগগুলো ইলেকট্রন ছেড়ে দিবে সে জায়গায় জারণ ঘটবে। যেই পরমাণু মূলক আয়ন যদি ইলেকট্রন ছেড়ে দেয় বা ত্যাগ করে তাহলে তাকে বলবো কি জারণ। এই জন্যই বলছে জারণ মানেই ছাড়ন। এবার বলছে জারণ মানের বারণ, জারণ মানের বারণ মানে জারণ সংখ্যা বাড়বে। দেখো 0 থেকে বেড়ে কত হয়েছে +1, তাহলে 0 থেকে +1 হয়েছে, জারণ সংখ্যা বাড়ছে, তার মানে হচ্ছে জারণ। তাহলে জারণ যারা বুঝো না এই বিক্রিয়াটা যারা বুঝবে তারা জারণ বিজারণ বিক্রিয়া সব বুঝে গেছে। এই বিক্রিয়াটা আমার মনে হয় অলমোস্ট সবাই জানো। তো আমরা জানি ইলেকট্রন যদি ত্যাগ করে বা বর্জন করে জারণ ঘটে, তার মানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে জারণ ঘটছে। জারণ সংখ্যা বাড়লে জারণ ঘটে। দেখো তো জারণ সংখ্যা 0 থেকে বেড়ে কত হয়েছে +1 হয়েছে, জারণ সংখ্যা বাড়লে তোমার হচ্ছে কি বলবো জারণ হয়েছে বলবো। এবার বলবো ধনাত্মক চার্জ বাড়তেছে। দেখো তো এখানে ধনাত্মক চার্জ ছিলই না, এখানে ধনাত্মক চার্জ +1 হয়েছে, বাড়ছে, তার মানে জারণ হয়েছে। যেমন ধরো Fe2+ থেকে Fe কিসে পরিণত হয়েছে Fe3+। দেখো তো ধনাত্মক চার্জের মান কি বাড়ছে না, জারণ সংখ্যা বাড়ছে না, বা জারণ সংখ্যা 2 থেকে বেড়ে 3 হয়েছে, অথবা ধনাত্মক চার্জ 2 থেকে বেড়ে 3 হয়েছে। তার মানে এখানে কি হয়েছে জারণ সংখ্যা বাড়তেছে, ধনাত্মক চার্জ বাড়তেছে, ইলেকট্রন ত্যাগ হচ্ছে। এই 3টা জিনিসে যে কোনো একটা দেখেই তুমি বুঝতে পারবে এখানে জারণ হয়েছে। আর জারণের যা হয় তা উল্টা হবে বিজারণ, ইলেকট্রন গ্রহণ হবে। জারণ সংখ্যা এখানে বাড়ছে, তার মানে একটা মনে রাখবো, 2টা মনে রাখার দরকার নেই, তাহলে জারণ সংখ্যা এখানে কমে যাবে। আর জারণ যদি ধনাত্মক চার্জের মান বাড়ে এখানে উল্টা হবে, ধনাত্মক চার্জের মান কমে যাবে। আর যদি ঋণাত্মক চার্জের ক্ষেত্রে মনে রাখবো ধনাত্মক চার্জ যদি বাড়ে জারণ হয়, আর ঋণাত্মক চার্জ যদি কমে তাহলে জারণ হবে। আবার এখানে ঋণাত্মক চার্জ যদি বেড়ে যায় তাহলে হচ্ছে জারণ হবে। যেমন ধরো ক্লোরিনের ক্ষেত্রে যদি বলি আমরা, ক্লোরিনের ক্ষেত্রে যদি বলি যে ক্লোরিন অণু 2টা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করছে 2Cl-। খেয়াল করে দেখো তো এখানে হচ্ছে ক্লোরিন, এখানে কত ক্লোরিনের 0, 2টা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন হয়েছে -1, আছে কয়জন 2 জন, তার মানে 0 থেকে কমে -1 হয়েছে, 0 থেকে মাইনাসের দিকে গেছে। দেখো 0 থেকে কমে -1 হয়েছে, তার মানে কমে গেলে কি হবে বিজারণ। জারণ মানেই ছাড়ন, জারণ সংখ্যার বাড়ন। তাহলে কি শিখলাম, ইলেকট্রন ত্যাগ করবে, জারণ সংখ্যা বা জারণ মান বাড়বে, ধনাত্মক চার্জ বাড়বে। আর এখানে ইলেকট্রন গ্রহণ হবে, একটা মনে রাখবা, 2 পাশেটা মনে রাখার দরকার, একটা মনে রাখলে বাকিটা হবে বিপরীত। জারণ সংখ্যা এখানে বাড়ছে এখানে কমবে, এখানে ধনাত্মক চার্জ বাড়ছে এখানে ধনাত্মক চার্জ কমবে, এখানে ঋণাত্মক চার্জ কমে গেছে আর এখানে ঋণাত্মক চার্জ বেড়ে গেছে। দেখো ঋণাত্মক চার্জের মান বাড়লো, তাহলে কি হবে বিজারণ। আরেকটা জিনিস মনে রাখবে, জারণ বিজারণ বুঝার পর এবার আসবো আমরা জারক বিজারক বুঝতে, বিজারক আর জারক বোঝার জন্য। তো এখন মনে রাখবা ক্ষতিকারক যে অন্যের ক্ষতি করে সে কিন্তু নিজের ক্ষতি করে না, অন্যের ক্ষতি করে, তাহলে সে হবে কি ক্ষতিকারক। তো এখানে মনে রাখবা সোডিয়ামের যেহেতু জারণ হয়েছে বা জারিত হয়েছে, তাহলে তার যেহেতু জারণ ঘটছে তাহলে সে নিজে হবে বিজারক। যদি এই লাইনটা মনে রাখতে পারো তাহলে তোমাদের বিজারক চেনার আর কোনো সমস্যা থাকবে না। তাহলে সোডিয়ামের নিজের ঘটছে জারণ আর সে হচ্ছে বিজারক, সে হবে কি বিজারক।
তার কারণ হচ্ছে সে যখন নিজে ইলেকট্রন গ্রহণ করে তার জারণ ঘটায়, তাহলে সে অন্যের কি ঘটায়, সেটা হচ্ছে বিজারণ ঘটায়। দ্যাটস ওয়াই ওর নাম হচ্ছে কি বিজারক। বিজারক চেনার উপায় কি? বিজারক চেনার হচ্ছে সে নিজে জারিত হয়। দেখো সোডিয়াম নিজে জারিত হয়েছে বা তার জারণ ঘটছে, কিন্তু অন্যকে সে বিজারিত করবে, কারণ ক্ষতিকারক যে অন্যের ক্ষতি করে। নিজে যদি জারিত হয় অন্যকে সে বিজারিত করবে কীভাবে? তার ইলেকট্রনটা দিয়ে অন্যকে বলবে তুমি বিজারিত হও। তাহলে নিজের সোডিয়াম জারণ ঘটছে সোডিয়ামের, তাই সে নিজে বিজারক, আর বিজারক হলে তার জারণ সে অন্যকে বিজারিত করে। আর এখানে দেখো তো বিজারকের কী হয়েছে, জারণ মান 0 থেকে +1 হয়েছে, তার মানে বিজারকের জারণ সংখ্যা বৃদ্ধি পায়, ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়, ঋণাত্মক চার্জ হ্রাস পায়, ইলেকট্রন ত্যাগ করে। আর জারকের ক্ষেত্রে কী ঘটবে? উল্টাটা ঘটবে। সে যেহেতু জারক, তাহলে সে অন্যকে জারিত করবে এবং অন্যকে জারিত করবে এবং নিজে বিজারিত হবে। অন্যকে জারিত করে নিজে বিজারিত হবে। দুইটা মনে রাখার দরকার নেই, তুমি একটা মনে রাখবা, আর এটা হচ্ছে তার বিপরীতটা মনে রাখলেই হয়ে যাবে। তার মানে আমরা এই ঘরটাতে যে সোডিয়ামের জারণ ঘরটাতে এই জায়গায় পাশে আমি যদি এখানে বিজারক কথাটা লিখে দেই, জারণে যা যা ঘটে বিজারকের তাই ঘটে, তাহলে জারণে যে ঘটনাগুলো ঘটে বিজারকও সেই ঘটনা ঘটবে। বিজারণে যা যা ঘটে জারকের ক্ষেত্রেও তাই ঘটে, জারক অন্যকে জারিত করে, ক্ষতিকারক অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। জারক বিজারক কারা? সকল ধাতু বিজারক, সকল ধাতু মিথক্ষার ধাতু ওরা হচ্ছে বিজারক। HBr বিজারক, তারপরে হচ্ছে সোডিয়াম অক্সালেট বিজারক, হাইড্রোজেন বিজারক হিসেবে কাজ করে। সোডিয়াম থায়োসালফেট বিজারক, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন আয়োডাইড, এগুলো সব বিজারক। আঁশ যৌগ যেমন ফেরাস অক্সাইড, তারপর হচ্ছে ফেরাস ক্লোরাইড, তারপর হচ্ছে স্টেনাস ক্লোরাইড, তারপরে জিঙ্ক সালফেটের সাথে সালফিউরিক অ্যাসিড, এগুলো সব আঁশ যৌগের ক্ষেত্রে এগুলো সব বিজারক। মিশ্র অক্সি অ্যাসিড এবং তাদের লবণ যেগুলো সেগুলো হচ্ছে কি বিজারক। এগুলো সব বিজারকের চার্ট। আর জারক, এখন আমরা দেখব জারকের চার্ট। সকল অধাতু এবং হ্যালোজেন এটা হচ্ছে কি জারক, সকল অধাতু এবং হ্যালোজেন জারক। ওজোন জারক, অক্সিজেন জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, পটাশিয়াম ডাইক্রোমেট জারক, হাইড্রোজেন পারঅক্সাইড জারক। তারপরে হচ্ছে এখানে দেখো তো ম্যাঙ্গানিজের ডাইঅক্সাইড, যেমন কী ডাইঅক্সাইড? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, লেড ডাইঅক্সাইড। তারপরে ইস যৌগ, আঁশ যৌগতে দেখো তো যোজনী হচ্ছে কম, আর এখানে ইক যৌগ দেখো তো যোজনী বেশি। দেখো এখানে যোজনী কত? 2, আঁশ এখানে হচ্ছে কত? 3, ইক। তাহলে আঁশগুলো বিজারক আর ইকগুলো জারক। দেখো এখানে কত আছে? 2, আর এখানে কত আছে? 4। তাহলে এটা হচ্ছে তোমার কি? ইক যৌগগুলো হচ্ছে তোমার জারক হিসেবে কাজ করে। পারঅক্সি অ্যাসিড এবং তাদের লবণ সেটা হচ্ছে কী হিসেবে কাজ করবে? জারক হিসেবে কাজ করবে। জারক বিজারক দুইটা হিসেবে কাজ করে অবস্থা ভেদে। এরা হচ্ছে ওজোন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, পানি আর NO। এই 5টা জিনিস তোমার হচ্ছে জারক বিজারক উভয় হিসেবেই কাজ করতে পারে। সময় অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্নটা হতে পারে। বলছে কোনটি বিজারক পদার্থ? বিজারক পদার্থ একটাকে ডেফিনেশন শিখে আসলাম। বিজারক পদার্থ হইলে সে কি করবে? সে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। দেখো কপারের হায়েস্ট সে 2টা ত্যাগ করে ফেলছে, এরপর আর যেতে পারে না। কপার কি হতে পারে? কপার থেকে কপার 2+ পরিণত হতে পারে, কপার থেকে কপার প্লাস অথবা কপার 2+ পরিণত হতে পারে। 2+ থেকে আরও কোথাও যেতে পারে না। আরও যদি জারণ সংখ্যা মাথার উপর প্লাস পাওয়ারটা বাড়তে হবে। আর কি বাড়া সম্ভব না। যেহেতু আর বাড়া সম্ভব না, তাহলে তার কি আর জারণ সম্ভব না। আর জারণ সম্ভব না, সে বিজারক না। জিঙ্কও দেখো, জিঙ্কের 0 থেকে জিঙ্ক 2+, 2টি ইলেকট্রন ত্যাগ করে। 2+-এর উপর আর ওঠানো যায় না। তার মানে জিঙ্ক 2+ অলরেডি অবস্থায় আছে। তাহলে জিঙ্ক 2+ যেহেতু আছে, আর প্লাস বাড়া যাবে না, প্লাস আরও বাড়তে হবে। আর প্লাস বাড়তেছে না, দ্যাটস ওয়াই ও যেহেতু জারণ হবে না, তার মানে ও বিজারক হবে না। ম্যাগনেসিয়ামও ঠিক, ম্যাগনেসিয়াম 0 থেকে +2, এটা হচ্ছে তার সর্বোচ্চ, এরপর আর বাড়তে পারে না। আমরা জানি বিজারক হতে গেলে জারণ সংখ্যা বাড়তে হবে, তার জারণ ঘটতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম 2+-এর আর জারণ সংখ্যা বাড়তেছে না দেখে সে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। দ্যাটস ওয়াই ম্যাগনেসিয়ামও আর বিজারক হবে না, তাহলে ম্যাগনেসিয়াম হবে না। তাহলে কি হইতে পারে? আয়রন আছে 2+, সে একটা ইলেকট্রন ত্যাগ করে হইতে পারে 3+। আর আমরা জানি ইলেকট্রন ত্যাগ করা বা জারণ সংখ্যা বাড়া এরা হচ্ছে কি জারণ বিক্রিয়া। আর জারণ বিক্রিয়া যার ঘটে সে নিজে কি বিজারক। তার মানে কি বুঝতে পারলাম? যে আর অতিরিক্ত ইলেকট্রন দান করা ওর পক্ষে সম্ভব। ইলেকট্রন দান মানে হচ্ছে জারণ, আর জারণ যার ঘটে সে বিজারক, তার মানে Fe2+ বিজারক। অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন কোন ধরনের বিক্রিয়া?
আমরা সাধারণত পেটে যখন গ্যাস হয়, এই গ্যাস যদি হয় ধরো HCl, এই গ্যাসটাকে প্রশমিত করার জন্য আমাদের ক্ষার লাগবে। তখন আমরা কি করি, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া দিই। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে, লবণ আর পানি উৎপন্ন হয়, লবণ আর পানি উৎপন্ন হয়। আর অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন হয়। এভাবে আমাদের অ্যান্টাসিড জাতীয় ওষুধ আমাদের পেটের ভিতরে থাকে, অ্যাসিডিটি প্রশমন করে। তাই এটাই হচ্ছে কোন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। কোনটার আর জারণ সম্ভব না, যদি হায়েস্ট জারণ সংখ্যায় পৌঁছায় যায় তাহলে তার আর জারণ সংখ্যা সম্ভব না। দেখো তো, কপার হচ্ছে প্লাস, সে কিন্তু +2 হইতে পারে, কারণ তার হায়েস্ট সংখ্যা জারণ সংখ্যা হচ্ছে +2। কপারের কিন্তু একটা +1 হয়, কপারের একটা +2 হয়। অলরেডি সে সর্বোচ্চ অবস্থায় আছে, আর বাড়া সম্ভব না। যেহেতু তোমার হচ্ছে প্লাস মানটা তার বাড়া সম্ভব, তার মানে +1 আছে, তার মানে তার +2 হইতে পারবে। আর আমরা জানি জারণ সংখ্যা বাড়লে সে তোমার হচ্ছে জারণ সম্ভব, তাহলে জারণ সংখ্যা বাড়বে দেখে ওর জারণ সম্ভব। তারপর হচ্ছে সালফার, সালফারের হচ্ছে 2+, আমরা জানি সালফারের 4+ও হয়, সালফারের 6+ও হয়। তার মানে 2 থেকে 4, 4 থেকে 6ও হয়, আর 2 থেকে 6 হইতে পারে। তার মানে সালফারের তোমার হচ্ছে জারণ সংখ্যা বাড়া সম্ভব, তাহলে জারণ সংখ্যা বাড়লে জারণও সম্ভব। এরপর আসি Fe2+, Fe2+ থেকে Fe3+-এ যাওয়া সম্ভব। তাহলে Fe3+-এ যেহেতু যাওয়া সম্ভব, তাহলে এটারও জারণ সম্ভব। 3+ যেটা আছে এরপরে আর যাওয়া যায় না, এরপরে আর নাই, যেহেতু 3+ আয়রনের দুইটা, +2+ আর হচ্ছে 3+, তাহলে সর্বোচ্চটা থাকলে ওর আর জারণ সম্ভব না। তাহলে সর্বোচ্চ যেহেতু অবস্থায় আছে, আর ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না, ফলে ওর আর জারণ সম্ভব হবে না। এখানে কোনটি জারক, মনে রাখবা, বিক্রিয়কে গিয়ে আমি জারক বিজারক খুঁজবো, উৎপাদে আমার কোনো জারক বিজারক নাই, উৎপাদে কোনো জারক বিজারক কখনোই খুঁজবো না, আমরা খুঁজবো বিক্রিয়কে জারক বিজারক। এবার এখান থেকে দর্শকান বাদ দিতে হবে। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা বাড়েও না কমেও না, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা বাড়েও না কমেও না। ক্লোরিন -1 ছিল, বিক্রিয়ক এখানে -1, এখানে -1, এখানে -1, এখানে -1, তার মানে এখানে ক্লোরিনটা দর্শকায়ন থেকে ক্লোরিনটাও বাদ। এবার দেখো এখানে এসএনের জারণ সংখ্যা কত, যেহেতু দুইটা ক্লোরিনের সাথে আছে, তার মানে এসএনের জারণ সংখ্যা কত, +2। এখানে এসএনের জারণ সংখ্যা যেহেতু দুইটা ক্লোরিনের সাথে যুক্ত আছে +2, আর এখানে 4টা ক্লোরিনের সাথে যুক্ত আছে দেখে +4। আর এখানে মার্কিউরির পারদের দুইটা ক্লোরিনের সাথে যুক্ত আছে দেখে ওর কত, +2, আর এখানে একটা ক্লোরিনের সাথে যুক্ত আছে দেখে +1। এবার আমরা জানি জারণ মানেই ছারণ, জারণ সংখ্যার বারণ, জারণ সংখ্যা বৃদ্ধি পাবে যেখানে, সেখানে হবে জারণ। আর যার জারণ ঘটবে সে হচ্ছে কি, বিজারক। তার মানে আমি এখানে দেখলাম এটার জারণ ঘটছে, তাহলে এটাকে আমরা বলবো কি, এ জায়গায় জারণ ঘটছে দেখে এটাকে আমরা কি বলবো, বিজারক। এটাকে বলবো আমরা বিজারক। আর এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, দেখো +1 +2 থেকে +1-এ পরিণত হয়েছে, তাহলে এখানে কি হয়েছে, বিজারণ ঘটছে। বিজারণ ঘটে কার, জারকের। বিজারণ ঘটে কার, জারকের। এখানে হচ্ছে জারণ ঘটছে, এটা হচ্ছে কি জারণ। জারণ যার ঘটে সে হচ্ছে কি, বিজারক। আর যার ইলেকট্রন সংখ্যা দেখো ইলেকট্রন গ্রহণ হয়েছে, তাহলে এটা হচ্ছে কি তোমার বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া যার ঘটে, বিজারণ বিক্রিয়া যার ঘটে সে হচ্ছে কি, জারক। তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার এখানে জিজ্ঞেস করছে কোনটা জারক, তাহলে এটা হচ্ছে আমার বিজারক, আর এটা হচ্ছে আমার কি, জারক। এবার Ag2+ হচ্ছে আমার জারক, তাহলে গ নাম্বারটা হচ্ছে এইটা। এই মনে রাখবা, সবচেয়ে একুরেট হয় যদি তোমার কাছে থাকে AgCl2 আর যদি বলে Ag2+, কোনটা জারক বেশি, তাহলে দুইটাই রাইট হয়, কিন্তু বেশি রাইট হবে এইটা। এটা একটা নিউক্লিয় ফিশন বিক্রিয়া, আর আমরা জানি ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে আঘাত করলে এখানে 2টা নিউক্লিয়াস উৎপন্ন হয় আর 3টা নিউট্রন, আর বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তার মানে এখানে এক্স যোগটা হচ্ছে নিউট্রন, এখানে নিউট্রন হবে এক্স যোগের মান। তারপর এখানে বলছে যে উদ্দীপকে কোনটি জারিত হবে, জারিত হবে জারণ ঘটবে কার। দেখো তো এখানে আছে পরমাণু আকার আছে 0, আর এখানে সালফেটের যোজনী 2, আর এখানে জিঙ্কের যোজনীও 2, তাহলে এখানে জিঙ্ক হচ্ছে 2+ আকারে আছে, তাহলে এটা হচ্ছে 2+, এটা হচ্ছে 0, 0 থেকে 2+-এ পরিণত হয়েছে। তার মানে জারণ সংখ্যা বাড়ছে, চার্জ বাড়ছে, 2টি ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে এই জিঙ্ক জারিত হয়েছে, তাহলে জিঙ্ক জারিত হয়েছে। মনে রাখবা, কখনো উৎপাদে তোমার জারক বিজারক থাকবে না, আমাকে দেখতে হবে জিঙ্ক আর কপারে। এই সালফেট কিন্তু দর্শকায়ন, সালফেট বাদ। তাহলে জিঙ্ক, যেহেতু জিঙ্ক 0 থেকে জিঙ্ক 2+-এ পরিণত হয়েছে, জারণ সংখ্যা বাড়ছে, তার মানে জিঙ্ক জারিত হয়েছে, অপশন ক। উদ্দীপকে যৌগটা সালফারের জারণ সংখ্যা কত, জিঙ্কের হচ্ছে তোমার +2, আর এখানে হচ্ছে জিঙ্কের +2, আর এখানে সালফার আমি জানি না x, আর অক্সিজেন আছে কত, -2 করে 4টা, = কত, 0 আসবে। তাহলে 0 আসলে কত আলটিমেটলি দাঁড়ায়, x 8, এখানে হচ্ছে -8, আর এখানে হচ্ছে +2,
ইজ ইকাস টু কত 0, তাহলে x মাইনাস 6 ইকাস টু 0, তার মানে x এর মান কত 6। আর যদি কিছু না পারো যে সালফেট যদি আয়ন থাকে সালফারের জারণ সংখ্যা সবসময় কত আসবে +6ই আসবে, মনে রাখবা। এরপরে পরের প্রশ্ন জিজ্ঞেস করছে কোনটি জারক পদার্থ। বুঝতে পারছি এটার যেহেতু জারণ ঘটছে, জারণ যার ঘটে সে হচ্ছে বিজারক, আর যার জারণ ঘটে সে বিজারক। আর তাহলে বুঝতে পারতেছি অপরজন হচ্ছে কি তোমার জারক। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে কপার সালফেট জারক, হ্যাঁ কপার সালফেট জারক। আর কারেক্টলি বললে সালফেট তো দর্শক আয়ন, কিছুই হয় না, তাহলে কপার 2+ আয়নটাই হচ্ছে তোমার এখানে জারক পদার্থ। কপার 2+ হবে এখানে, কপার 2+, কপার এখানে একটু ভুল আছে, কপার 2+ হচ্ছে জারক পদার্থ। চাপের প্রভাব দেখার জন্য সবার আগে দেখতে হবে যে বিক্রিয়ক উৎপাদে সবাই গ্যাস কিনা। হ্যাঁ, বিক্রিয়ক উৎপাদে সবাই গ্যাস। যদি কোনো তরল বা জলীয় দ্রবণ বা হচ্ছে কঠিন পদার্থ থাকে তাহলে সেখানে চাপের প্রভাব নাই। তাহলে বিক্রিয়ক উৎপাদে সবাই গ্যাস, তার মানে এখানে চাপের প্রভাব থাকতে পারে। এবার দেখো এখানে বিক্রিয়কে টোটাল কয় মোল, 2 মোল, উৎপাদেও 2 মোল। বিক্রিয়কে এবং উৎপাদে মোল সংখ্যা সমান থাকলে চাপের কোনো প্রভাব নাই। আর এখানে দেখো বিক্রিয়কে 2 মোল, উৎপাদে 1 মোল, চাপের প্রভাব আছে। এখানে বিক্রিয়কে 4 মোল, উৎপাদে 2 মোল, অসমান, দুই পাশে মোল সংখ্যা অসমান, চাপের প্রভাব আছে। এখানে 1 মোল, এখানে টোটাল 2 মোল, অসমান মোল সংখ্যা, তার মানে চাপের প্রভাব আছে। বিক্রিয়ক উৎপাদ গ্যাস কিন্তু তাদের উভয় পক্ষে মোল সংখ্যা সমান। বিক্রিয়কে 2 মোল, উৎপাদে 2 মোল, টোটাল 4 মোল, টোটাল 2 মোল, এই পাশে 2 মোল, এই পাশে 2 মোল, মোল সংখ্যা সমান, তাই এখানে কোনো চাপের প্রভাব নাই। আনসার হবে ডি নাম্বার। এখানে KMnO4 এর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করো। শুরুতে আমরা বেসিক পার্ট এটা পড়িয়ে আসছিলাম। তারপরে বলছে এখানে জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে কে। মনে রাখবে সোডিয়াম 0 থেকে সর্বোচ্চ হইতে পারে কি +1, তাহলে সর্বোচ্চ +1 হয়েছে, তার মানে সে সর্বোচ্চ +1 হয়েছে, তার মানে সে ব্যাক করতে পারবে। তাহলে সে +1 থেকে সে কিসে পরিণত হবে, 0তে পরিণত হতে পারে। জারণ সংখ্যা বাড়া মানে হচ্ছে বিজারক আর কমা হচ্ছে জারক, তার মানে সে শুধুমাত্র জারক হিসেবে কাজ করতে পারবে। আবার এইভাবে চিন্তা করে দেখো সোডিয়াম হচ্ছে 0, তারপর একটা ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন করলো Na+, তার মানে ও যদি 0 থেকে প্লাসে পরিণত হয় তাহলে সে হচ্ছে জারণ হলে সে হবে বিজারক। আর যদি সে উল্টা আসে প্লাস থেকে 0তে পরিণত হয় তাহলে সে কি হবে, জারক হবে, সে জারক হবে। তাহলে এখানে তোমার সোডিয়াম প্লাসটা তোমার জারক হিসেবে কাজ করতে পারবে আর সোডিয়ামটা বিজারক হিসেবে কাজ করতে পারবে, দুইটা হিসেবেই কাজ করতে কেউ পারবে না। আবার SN4+ এরপরে না আর উঠা যায় না, তার মানে তার জারণ সংখ্যা 4+ থেকে 2+ অথবা শুধু 0তে পরিণত হওয়া সম্ভব। হাইয়েস্ট জারণ সংখ্যা থাকলে তারপরে নিচে নামা সম্ভব, এরপর আর বাড়া সম্ভব না, কারণ ওর জারণ সংখ্যা +4, ওর হয় সাধারণত +2 আর +4, তার মানে হাইয়েস্টটা উঠে গেছে, এখন তার জারণ সংখ্যা কমতে পারে। আর জারণ সংখ্যা যদি কমে তাহলে সে কী হবে, জারক পদার্থ হবে, তার মানে সে জারক বিজারক হিসেবে কাজ করতে পারবে না। কিন্তু SN2+ এর কিন্তু হাতে দুইটা অপশন আছে। SN2+ জারণ সংখ্যা বাড়ায়া SN4+ পরিণত হইতে পারে, তাহলে তখন সে হবে কি, বিজারক। আর SN2+ জারণ সংখ্যা কমে শুধু SN বা 3-এ পরিণত হইতে পারে, তাহলে জারণ সংখ্যা যদি কমে তখন সে কি হবে, জারক। তাহলে সে জারক এবং বিজারক দুইটা হিসেবেই কাজ করতে পারবে। তার জারণ সংখ্যা বাড়লে সে হবে বিজারক আর জারণ সংখ্যা কমিয়ে সে হইতে পারবে জারক। তাহলে এখানে SN2+ জারক বিজারক দুইটা হিসেবেই কাজ করবে। নিচের কোনটি জারক পদার্থ, এটা তো তোমরা মুখস্থই করে ফেলছো, আমি পড়াই দিলাম যে অক্সিজেন হচ্ছে এখানে জারক পদার্থ, হাইড্রোজেনও হবে না, হাইড্রোজেন সালফাইডও হবে না, কার্বন মনোক্সাইড হবে না, এগুলো সবই বিজারক পদার্থ। অক্সিজেন হচ্ছে কি, জারক পদার্থ। এবার বলছে এই যৌগটাতে অক্সিজেনের জারণ সংখ্যা কত। অক্সিজেনের নর্মাল অক্সাইড তখন কি হবে, K2O, এটা হচ্ছে নর্মাল অক্সাইড, তখন হবে কি -2। অক্সিজেনের সুপার অক্সাইড তখন হবে এই জায়গায়। আর অক্সিজেনের যদি হয় এটা হচ্ছে পার অক্সাইড, অক্সিজেনের পার অক্সাইড, আর যদি অক্সিজেনের পার অক্সাইড হলে হবে -1। আর যদি সুপার অক্সাইড হয়, হওয়ার কথা ছিল কি K2O, উল্টা হয়েছে KO2 হয়ে গেছে, তাহলে এটাকে বলবো আমরা সুপার অক্সাইড। এটা নর্মাল অক্সাইড, এটা পার অক্সাইড, আর এটা হচ্ছে কি সুপার অক্সাইড। আমি একটু আগে পড়ানো হয়েছিল বেসিকের শুরুতে। তাহলে সুপার অক্সাইড হইলে জারণ সংখ্যা হবে -1/2। এই বিক্রিয়াটাতে উৎপন্ন তাপের পরিমাণ কত, 141 হবে এখানে অ্যান্সার। তারপর বলছে কোন যৌগটিতে সালফারের জারণ মান +4, কোন যৌগটিতে সালফারের জারণ সংখ্যা +4। তো এই যৌগটাতে হাইড্রোজেন যেহেতু +1, এই যৌগটাতে হাইড্রোজেন যেহেতু +1, দুইজন আছে, তাহলে +2, তাহলে সালফার হবে -2 বা 2-। এখানে ক্যালসিয়াম 2+, আর এখানে সালফেট আয়ন আছে, সালফেট আয়নে মনে রাখবা অল টাইম সালফার +6।
এখানে সালফেট আয়ন আছে, এখানে সালফার +6, তার মানে একটা যৌগই আছে যেখানে জারণ সংখ্যা কত হবে +4। কীভাবে হইলো দেখে আসি। পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু, তার +1, কয়জন আছে 2 জন, সালফারের জানি না X, প্লাস অক্সিজেনের একটা -2, কয়জন আছে 3 জন, তাহলে সমান সমান কত 6, এর সমান সমান 0। তাহলে x এর মান এখানে তুমি যদি বের করো x সমান সমান কত আসে +4, তার মানে এই যৌগটাতে সালফারের জারণ সংখ্যা +4। রংধনু পরীক্ষার নিচের কোন বিক্রিয়াটি ঘটে? রংধনু পরীক্ষার নিচের কোন বিক্রিয়াটি ঘটে? প্রশমন বিক্রিয়া ঘটে। সালফার ট্রাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা কত? সালফার ট্রাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা যদি বের করি, অক্সিজেন হচ্ছে -2, আছে কয়জন 3 জন, 3 দোকানে 6, 6 পাশে গেলে কী হবে +6, তার মানে ট্রাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা হচ্ছে কত +6। তারপরে বলছে ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে ক্যালসিয়াম ক্লোরাইড কোনটি জারিত হয়েছে? তো উৎপাদে কখনই খুঁজবো না কে জারিত হয়েছে বিজারিত হয়েছে, আমরা ক্যালসিয়াম আর ক্লোরিনের ক্ষেত্রে বুঝবো। মনে রাখবে এই অঙ্কটা কিচ্ছু বোঝার দরকার নেই, ধাতু থাকলেই সে হবে জারণ, তার মানে তার জারিত হয়েছে, তাহলে খ নাম্বার ক্যালসিয়াম জারিত হয়েছে। আর যদি একটু ব্যাখ্যা বুঝতে চাও, ক্যালসিয়াম পরমাণু আকারে আছে, তাহলে ওর সংখ্যাটা হবে কত 0, ক্যালসিয়াম হবে 0 আর ক্লোরিন হবে 0, ক্যালসিয়াম বেড়ে এখানে হবে 2+, আর ক্লোরিন হচ্ছে -1, আছে 2 জন, তাহলে ক্যালসিয়ামের জারণ সংখ্যা বাড়ছে, ক্যালসিয়ামের জারণ সংখ্যা 0 থেকে +2তে পরিণত হয়েছে, তাহলে তার হয়েছে জারণ। আর ক্লোরিন 0 থেকে -1-এ পরিণত হয়েছে, তাহলে তার হবে কি বিজারণ। তারপরে বলছে নিচের কোন যৌগটি ফসফরাসের জারণ সংখ্যা ঋণাত্মক? ফসফরাসের জারণ সংখ্যা ঋণাত্মক নিচের কোনটাতে? গ নাম্বারে ফসফরাসের জারণ সংখ্যা ঋণাত্মক। যখন অধাতুর সাথে থাকে তখন হাইড্রোজেন অটোমেটিক হবে প্লাস, তাহলে তার সাথে থাকা অপরজন হবে কি মাইনাস। এটার জন্য তুমি সুন্দর মতন হাইড্রোজেনের যৌগ যদি থাকে তাহলে তুমি এভাবে বের করতে পারবে। স্বাভাবিক অক্সিজেনের জারণ সংখ্যা কত? বারবার করছি আমরা -2। নিচের কোনটা সর্বদাই জারক? যদি আমার হায়েস্ট মানে গিয়ে পৌঁছায় যায় জারণ সংখ্যা, তাহলে সে সর্বদাই জারক। Pb2+, 4+ হইতে পারে, তার মানে সে জারক না, হায়েস্ট মান নাই। Fe2+, Fe3+ হইতে পারে, সর্বোচ্চ জারণ অবস্থায় নাই, তাহলে জারক হইতে পারে সে। এরপর হচ্ছে Ag+, Ag কিন্তু 2+ও হইতে পারে, তার মানে তারও বিজারণ ঘটতে পারে, জারণ ঘটতে পারে। তার মানে সর্বোচ্চ অবস্থায় আছে কি কপার 2+, কারণ কপার এর থেকে কি হইতে পারে কপার প্লাস হইতে পারে, কপার ধাতু থাকলে 0 হইতে পারে। Pb2+ আছে, 4+ পরিণত হতে পারে, তাহলে তখন সে কাজ করবে বিজারক হিসেবে। শুধু পিবি ধাতুতে পরিণত হতে পারে, তখন সে কাজ করবে এই জায়গায় হচ্ছে সে কাজ করবে বিজারক হিসেবে, আর এই জায়গায় যদি আসে সে কাজ করবে জারক হিসেবে। এবার Fe2+ কিসে পরিণত হতে পারে 3+-এ, তখন সে হবে কি বিজারক। আর Fe2+ থেকে যদি Fe পরিণত হয় তাহলে তখন সে কী হবে জারক, তার মানে সে জারক বিজারক, এটাও জারক বিজারক। তারপরে হচ্ছে মার্কারি আসি, মার্কারি Ag+ থেকে Ag2+-এ যেতে পারে, তখন সে হবে বিজারক। আর Ag+ থেকে শুধু Ag-তে পরিণত হতে পারে, তখন সে হবে জারক। তার মানে এটাও জারক বিজারক, এটাও জারক বিজারক, এটাও জারক বিজারক হিসেবে কাজ করতে পারে। কিন্তু কপার সর্বোচ্চ 2+-এ আছে, সে আর উপরে উঠতে পারে না, তার জারণ সংখ্যা কমে কপার প্লাসে হইতে পারে, অথবা কপার শুধু কপারে পরিণত হতে পারে, জারণ সংখ্যা কমতে পারবে, বাড়তে পারবে না। আর জানি জারণ সংখ্যা কমলে কি হবে জারক হবে। ক্যালসিয়াম হাইড্রেটে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? মনে রাখবা ধাতুর সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা অলওয়েজ হবে মাইনাস, তাহলে এখানে আছে একটাই মাইনাস, তাহলে -1। আর তাও যদি না বুঝি, এটা শর্টকাট টেকনিক, তাও যদি না বুঝি ক্যালসিয়াম মৃৎক্ষার ধাতু, এটা হবে +2, আছে কয়জন 1 জন, আর হাইড্রোজেন একটা X, আছে কয়জন 2 জন। আমরা জানি টোটাল যৌগের জারণ সংখ্যা কত 0, সেখান থেকে X এর মান বের করলাম -1। আবার এখানে দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা জিজ্ঞেস করছে। হাইড্রোজেনটা কাদের সাথে আছে? ধাতুর সাথে আছে, ধাতুর সাথে থাকলে সে একমাত্র মাইনাস, তার মানে -1 হবে ওর অ্যান্সার। আর যদি করতে চাও তাহলে দেখো লিথিয়াম ক্ষার ধাতু 1, আর অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা +3, আর হাইড্রোজেন একটা X, আছে কয়জন 4, আর টোটাল কত 0, সেখান থেকে X এর মান কত আসে -1। এরপরে আসি তোমার হচ্ছে ক্লোরোফর্ম CH3 যুগে কার্বনের জারণ সংখ্যা কত? কার্বনের জারণ সংখ্যা আমি জানি না, তাহলে কার্বনের জারণ সংখ্যা বের করার জন্য কার্বন ধরবো কত আমরা X, প্লাস হাইড্রোজেন যদি অধাতুর সাথে থাকে তাহলে ও হবে +1, প্লাস ক্লোরিন অলওয়েজ -1 সাধারণত, ইন্টু 3 = কত আসে 0। তাহলে এখানে 3 একে 3, তারপর হচ্ছে 1 বিয়োগ দিলে X - 2 = 0, X এর মান কত আসবে +2, তাহলে +2 হচ্ছে আমরা ক্লোরোফর্মিক কার্বনের জারণ সংখ্যা। তারপর হচ্ছে পার ক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা কত? পার ক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা কত জিজ্ঞেস করছে।
ক্লোরিনের জারণ সংখ্যা বের করার জন্য হাইড্রোজেন অধাতুর সাথে থাকলে +1, ক্লোরিনটা জানি না এক্স, অক্সিজেন কত করে 2 করে, কতজন আছে 4 জন, ইজিকালস টু কত 0, 4 দোকানে 8, 8 থেকে 1 গেলে 7, x - 7 ইকালস টু 0, তাহলে এক্সের মান কত, এক্সের মান আসবে +7, তাহলে অ্যান্সার কত, গ নাম্বার +7 হচ্ছে ওর অ্যান্সার। পরেরটাতে সোডিয়াম থায়োসালফেটে যোগে সালফারের যোজনী কত, সোডিয়াম থায়োসালফেট, তাহলে সোডিয়াম থায়োসালফেটের সংকেত হচ্ছে এইটা, সোডিয়াম +1 আছে 2 জন, সালফারের কত 2 জন আছে, জানি না একজনের নাম, x + -2 কয়জন আছে 3 জন, ইজিকালস টু কত আসবে 0, তাহলে এখানে কত আসে 2x 6, 3 দোকানে 6, 6 থেকে 2 চলে গেলে কত থাকে 4, ইজিকালস টু 0, তাহলে x এর মান কত আসে 4/2 ইজিকালস টু কত +2, তার মানে +2 হচ্ছে ওর অ্যান্সার থায়োসালফেটে। এবার নাইট্রেট আয়নের ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, নাইট্রেট আয়নটা জানি না, এক্স, অক্সিজেন আছে -2, কয়জন আছে 3 জন, আর মাথার উপর দেখো তো মাইনাস আছে, তাহলে -1, এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান পেয়ে যাবো কত +5, অ্যান্সার হবে +5। পারক্সাইড, পারক্সাইড কারা, H2O2, K2O2, এগুলো হচ্ছে পারক্সাইড। পারক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবো সবসময় -1। কপার সালফেটে যখনই সালফেট জাতীয় কিছু থাকবে সালফার জারণ সংখ্যা চোখ বুঝে +6, আর কীভাবে বের করে এটাও শিখে আসছো। এবার বলছে এই জটিল যৌগটাতে কপারের জারণ সংখ্যা কত সেটা জিজ্ঞেস করছে, এই জটিল যৌগটাতে কপারের জারণ সংখ্যা কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে দেখো এটা হচ্ছে নিউট্রাল পরমাণু, নিউট্রাল পরমাণু দেখে এটা হচ্ছে 0, তাহলে 4 জন আছে, 4 জন থাকলে এটা হচ্ছে 0, 0কে 4 দিয়ে গুণ করলে কী আসবে, 0ই আসবে, তাই না? তাহলে আলটিমেটলি কপার এক্স জানি না, আর সালফেট হচ্ছে -2, ইজিকালস টু টোটাল কত আসবে 0, তার মানে এক্সের মান কত আসে +2, অ্যান্সার কত +2। বলছে কোনটি জারণ সম্ভব না, যদি জিজ্ঞেস করে জারণ সম্ভব না তাহলে খুঁজতে হবে যেটা হায়েস্ট জারণ সংখ্যা আছে, Fe2+ আছে 3+ পরিণত হতে পারবে, তার মানে এটা জারণ সম্ভব, তাহলে এটা অ্যান্সার না। S2+ আছে, S4+ হইতে পারে, S6+ হইতে পারে, হায়েস্ট জারণ সংখ্যায় নাই, তার মানে এটারও জারণ সম্ভব হইতে পারে। কপার প্লাস আছে, কপার 2+ পরিণত হইতে পারে, তার মানে এটারও জারণ সম্ভব, তাহলে জারণ সম্ভব না একমাত্র Fe3+, কারণ Fe3+ পরে আর উপরের দিকে মানে যাওয়া সম্ভব না, তার শুধু মান কমানো সম্ভব, তার মানে এটা জারণ সম্ভব না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। নিজের কোনটি জারণ বিজারণ বিক্রিয়ায় ঘটে, প্রশমন বিক্রিয়ায় কিছু ঘটে না, তাহলে প্রশমন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া না, তারপরে হচ্ছে পানিযোজন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া না, আদ্র বিশ্লেষণে জারণ বিজারণ বিক্রিয়া না, এগুলো হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, ভালো করে মনে রাখবে, এগুলো আসবে। তাহলে একমাত্র এখানে দেওয়া আছে দহন বিক্রিয়াও প্লাস জারণ বিজারণ বিক্রিয়া দুইটাই। সর্বদা কোন শ্রেণীর বিক্রিয়া, সর্বদা তাপ উৎপাদী বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া অল টাইম তাপ উৎপন্ন হবেই হবে। এবং পরের প্রশ্নে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, আমি কিন্তু দেখাইছিলাম যে কী হয় যে 57 জুল তাপ উৎপন্ন হয়, 57.34 জুল কিলোজুল তাপ উৎপন্ন হয়, তাহলে মাইনাস, যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া অল টাইম মাইনাস হবে, তাহলে প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, এবং অলওয়েজ তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড বা ক্ষার হইলে অন্য ঘটনা ঘটবে, কিছু মান চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই মানটা মুখস্থ রাখবে। তারপর হচ্ছে সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইড, এটা উৎপন্ন হলো দর্শক আয়নের ক্ষেত্রে কোনটা সঠিক। এবার মনে রাখবে এখানে সিলভার আর নাইট্রেট, সোডিয়াম আর ক্লোরিন, এখানে না মোটামুটি সবগুলোই দর্শক আয়ন হিসেবে কাজ করে, তাহলে এখানে দর্শক আয়ন হিসেবে দেখবো আমরা কি আছে। দর্শক আয়ন হওয়ার জন্য কি করতে হবে, বিক্রিয়ার শুরু এবং শেষে দুইটাতেই ভৌত অবস্থা একই থাকতে হবে। দেখো তো সোডিয়ামের এই জায়গা ছিল জলীয় দ্রবণ, সোডিয়াম যখন এখানে আসে তখন সেটা জলীয় দ্রবণ, আবার নাইট্রেটও এটা হচ্ছে জলীয় দ্রবণ, যখন এখানে আসবে তখনও জলীয় দ্রবণ, কিন্তু সিলভার ক্লোরাইড কিন্তু এখানে অদক্ষিপ্ত আকারে, তলানি আকারে, কঠিন আকারে পড়ে যায়, তার মানে সোডিয়াম এবং নাইট্রেট আয়নের বিক্রিয়ক এবং উৎপাদের দুইটাতেই ভৌত অবস্থা জলীয়, তাই হচ্ছে সোডিয়াম এবং নাইট্রেট হচ্ছে তোমার দর্শক আয়ন। কোনটি নন রেডক্স বিক্রিয়া, প্রতিস্থাপন, বিয়োজন, দহন সব রেডক্স বিক্রিয়া, শুধুমাত্র প্রশমন বিক্রিয়া হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, তাহলে অ্যান্সার হবে ক নাম্বারটা, হাইড্রোজেন সালফাইড। তাহলে হাইড্রোজেন সালফাইডটা লিখি, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এর সাথে ক্লোরিনের সাথে বিক্রিয়া, তাহলে হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটি কি ঘটে, বিক্রিয়াটি হচ্ছে তোমার জারণ বিজারণ, বিক্রিয়াটি কি তোমার জারণ বিজারণ, প্রতিস্থাপন, সংযোজন, তাহলে কোনটা সেটা দেখব। তাহলে আসি বিক্রিয়াটিতে, যদি করি বিক্রিয়াটিতে তাহলে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন ক্লোরাইড, আর সাথে উৎপন্ন হবে কি সালফার। এখন দেখো তো সালফারের জায়গাটা এসে ক্লোরিন দখল করলো না, তার মানে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারো,
এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারো, ক্লোরিনের সাথে বিক্রিয়াটা তা। আবার এখানে দেখো সালফেটের জারণ সংখ্যা কত 2 এখানে কি হয়েছে 0-তে পরিণত হয়েছে, তার মানে জারণ সংখ্যা তোমার বাড়ছে, বাড়লে হচ্ছে কি জারণ। আর এখানে ক্লোরিন 0 থেকে -1 হয়েছে, কমলে কি হবে বিজারণ, তাহলে জারণ বিজারণ ঘটছে, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারো। আর এটা সংযোজন বিক্রিয়া না কেন? সংযোজন বিক্রিয়া শর্ত ছিল দুইটা যৌগ অথবা একটা মৌল একটা যৌগ অথবা দুইটা মৌল মিলে একটা যৌগ উৎপন্ন করবে, এখানে উৎপাদ কিন্তু দুইটা, তার মানে এজন্য এটা সংযোজন বিক্রিয়া হবে না। প্রথমে আসি সংশ্লেষণ বিক্রিয়া কি। কোন একটা মৌলের সাথে যদি একটা যৌগ উৎপন্ন করে তাহলে সেটা সংশ্লেষণ বিক্রিয়া। আর সংযোজন বিক্রিয়া কি? মৌল প্লাস মৌল মিলে একটা যৌগ উৎপন্ন করবে, মৌল প্লাস যৌগ মিলে একটা যৌগ উৎপন্ন করবে, যৌগ প্লাস যৌগ মিলে একটা যৌগ উৎপন্ন করবে, তাহলে সেটাকে বলবো আমরা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার মধ্যে কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া চলে আসে, তার মানে আমি বলতে পারি সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া হবে না। সংযোজন বিক্রিয়ার শর্তগুলো আরেকবার দেখে আসে। মৌল প্লাস মৌল মিলে একটা যৌগ উৎপন্ন করবে, মৌল এবং একটা যৌগ থাকবে, সেখান থেকে একটা যৌগ উৎপন্ন হবে, দুইটা যৌগ থেকে একটা নতুন যৌগ উৎপন্ন হবে, সেটা হচ্ছে কি সংযোজন বিক্রিয়া। যেমন ধরো মৌল আর মৌল মিলে একটা যৌগ, দুইটা যৌগ থেকে একটা যৌগ, একটা যৌগ একটা মৌল থেকে একটা যৌগ, তাহলে এগুলো সবই সংযোজন বিক্রিয়া, আর এটা হচ্ছে কি সংশ্লেষণ বিক্রিয়া। এরপর আসি প্রতিস্থাপন বিক্রিয়া। একজনকে সরায় দিয়ে অপরজন বসবে, এটা হচ্ছে বেশি সক্রিয়, ও কী করবে হাইড্রোজেনকে সরায় দিবে, দিয়ে সে তোমার এই জায়গায় বসবে। তো যাকে সরাই দিতে হবে, যেমন হাইড্রোজেনকে সরাবে, তাহলে জিঙ্ক বেশি সক্রিয় বেশি শক্তিশালী, ফলে হাইড্রোজেনকে সরাই দিয়ে তার জায়গাটা দখল করবে, এটাকে বলতেছি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। আর বিয়োজন বিক্রিয়াটা কি হবে? বিয়োজন বিক্রিয়া হবে ওই যে বিয়োজন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার বিপরীত। যৌগ থেকে দুইটা মৌল পেতে পারি, যৌগ থেকে একটা মৌল একটা যৌগ পেতে পারি, যৌগ থেকে দুইটা যৌগও পেতে পারি, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, যেটা সংযোজন বিক্রিয়ার বিপরীত। দেখো পানি ভেঙে দুইটা পেলাম, বিয়োজন বিক্রিয়া। একটা যৌগ ভেঙে দুইটা যৌগ পেলাম, বিয়োজন বিক্রিয়া। একটা যৌগ থেকে একটা মৌল একটা যৌগ পেলাম, তাহলে এটা বিয়োজন বিক্রিয়া, এটা এই দিকে হবে, উল্টা দিকে হবে। এরপরের বিক্রিয়াটা হচ্ছে এসএন আর ক্লোরিন মিলে, টিন আর ক্লোরিন মিলে উৎপন্ন করলো হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড। তো এই যৌগটাতে বলছে কি কি হয়? এসএন জারিত হয়। দেখো তো এসএন হচ্ছে একক পরমাণু হিসেবে আছে, তাহলে 0, আর এখানে কি হবে +2, জারণ সংখ্যা বাড়ছে, তার মানে জারিত হয়েছে, কথা সত্য। এবার হচ্ছে ক্লোরিন বিজারিত হয়েছে, হ্যাঁ যেহেতু জারিত হয়েছে তার মানে ক্লোরিন কি হয়েছে বিজারিত হয়েছে, তাহলে দুইটাই সত্য। তারপর দাতব মৌলটির অবস্থানান্তর মৌল, এটা যে অবস্থানান্তর মৌল এটা বলছে, এটা এখানে অবস্থানান্তর মৌল না, এখানে দুইটাই সঠিক। পর্যায় সারণীতে এটা হচ্ছে এস ব্লক মৌল, এটা পি ব্লক, এই দুটা হচ্ছে এস ব্লক মৌল, আর এটা হচ্ছে পি ব্লক মৌল, আর এটিগুলো হচ্ছে ডি ব্লক মৌল, এটা হচ্ছে এফ ব্লক মৌল। আমি আবারও বলি, এটা হচ্ছে এস ব্লক মৌল, এটা হচ্ছে পি ব্লক মৌল, এটা পি ব্লক মৌল, এগুলো হচ্ছে ডি ব্লক মৌল, এগুলো হচ্ছে এফ ব্লক মৌল। এবার ডি ব্লক মৌলের মধ্যে এরা হচ্ছে অবস্থানান্তর না, এরা হচ্ছে অবস্থানান্তর না, আর এরা হচ্ছে মোস্ট অফ দ্য তোমার অবস্থানান্তর মৌল হিসেবে কাজ করে। টিন কিন্তু এই অবস্থানান্তরের মধ্যে পড়ে না, তাই টিন কিন্তু অবস্থানান্তর মৌল হবে না। বলছে এই বিক্রিয়াটিতে জারণ কোথায় ঘটছে সেটা শনাক্ত করতে। মনে রাখবা, কোথায় জারণ ঘটছে এই কথাটা বললেই আমরা উৎপাদগুলো বাদ দিয়ে দিব, তাহলে এইটা বাদ হয়ে গেল, তোমার হচ্ছে পানি বাদ হয়ে গেল, তাহলে তোমার হাতে আছে দুইটা অপশন, এই দুইটা অপশনের মধ্যে খুঁজতে হবে, এই দুজনের মধ্যে খুঁজতে হবে কে জারক, কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে, তো এটা খুঁজতে হবে তোমার এখানে। এবার দেখো এখানে ছিল H+1 আর এখানে হচ্ছে -1, এখানেও কিন্তু H+, তার মানে হাইড্রোজেনের জারণ সংখ্যা বাড়েও নাই কমেও নাই। এবার দেখো Cl আছে এখানে -1 আর এখানে হয়েছে 0, তাহলে জারণ সংখ্যা -1 থেকে মাইনাস ছিল তোমার, তুমি 0-তে আসলা, তাহলে -1 থেকে 0-তে আসলে জারণ সংখ্যা কী হয়েছে, জারণ সংখ্যা বা জারণ মান কী হয়েছে, বৃদ্ধি পাইছে। আর আমরা জানি যেখানে জারণ মান বৃদ্ধি পায় সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, তার মানে এই জায়গাটায় হচ্ছে জারণ ঘটছে দেখে ওর হচ্ছে জারণ বিক্রিয়া ঘটছে, এবং ও জারণ ঘটছে দেখে ও বিজারক, আর ওর বিজারণ ঘটছে দেখে ও হচ্ছে জারক। অ্যান্সার হবে খ নম্বরটা। নিচের কোন আয়নটির ইলেকট্রন দানের প্রবণতা সবচেয়ে বেশি? OH এর ইলেকট্রন দানের প্রবণতা বেশি। এটা রসায়ন ও শক্তি অধ্যায়ে গিয়ে আমরা ভালো করে দেখব, ওই অধ্যায়ের ভিডিওটা দেখবে।
নিচের বিক্রিয়াটি বিবেচনা করো, নিজের বিক্রিয়াটা বিবেচনা করতে বলছে। এবার বলছে জিঙ্ক জারিত হয়েছে, দেখো জিঙ্ক ছিল 0, এখানে পরিণত হয়েছে 2+, তাহলে জিঙ্কের জারণ সংখ্যা বাড়ছে, তাহলে জারণ সংখ্যা বাড়লে জারণ ঘটছে, আর যার জারণ ঘটে সে নিজে কি বিজারক, তার মানে জিঙ্কের জারণ ঘটছে এবং জিঙ্ক বিজারক, দুইটাই কথা সত্য। এবার এখানে ছিল কপার 2+, কপার 2+-এ পরিণত হয়েছে কপার 0-তে, জারণ সংখ্যা কমছে, জারণ সংখ্যা কমলে বিজারণ, আর যার বিজারণ ঘটে সে নিজে কি জারক, যার বিজারণ ঘটলে উল্টা শব্দ জারক, তার মানে 1 2 3 তিনোটাই সত্য, তার মানে আনসার হবে ডি নাম্বারটা। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, এটা কি বিক্রিয়া? অক্সিজেনের সাথে কোনো কিছু বিক্রিয়া হলে দহন, জ্বালানো, পোড়ানো বিক্রিয়া, বাতাসের সাথে বিক্রিয়া, তাহলে দহন বিক্রিয়া, 1 নম্বরটা সত্য। আর আমরা দেখছিলাম কোনো একটা মৌলের সাথে মৌল মিলে একটা যৌগ উৎপন্ন করলে সেটা সংযোজন বিক্রিয়া, এটাও সত্য। এখানে জারণ মান ছিল ম্যাগনেসিয়ামের 0, এখানে হয়েছে +2, এখানে অক্সিজেনের ছিল 0, এখানে হয়েছে -2, তাহলে জারণ সংখ্যা বাড়ছে কমছে, তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া, তার মানে 1 2 3 তিনোটাই অ্যান্সার। বলছে এই বিক্রিয়াটিতে প্রভাব কি? এই বিক্রিয়াটিতে কিসের প্রভাব আছে? তোমার হচ্ছে তাপের প্রভাব আছে। হ্যাঁ, এই বিক্রিয়াটিতে তাপের প্রভাব আছে, তাপের প্রভাব। তারপর বিক্রিয়াটিতে ঘনমাত্রার প্রভাব আছে। হ্যাঁ আছে, এখানে যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, আমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াই বিক্রিয়াটা বিপরীত দিকে অগ্রসর হবে। আর তাপ হারি বিক্রিয়া দেখে এখানে তাপ প্রদান করলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, আর তাপ অপসারণ করলে বা তাপ কমালে বিপরীত দিকে যাবে, তাহলে ঘনমাত্রা এবং তাপের প্রভাব আছে। কিন্তু এখানে দেখো তো বিক্রিয়কের কয় মোল? বিক্রিয়কের টোটাল 2 মোল, উৎপাদের 2 মোল। যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় তখন চাপের প্রভাব থাকবে না, তার মানে 1 আর 2 সঠিক। লেদ নাইট্রেটকে তাপ দিলে লেদ অক্সাইড, আর হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড, আর হচ্ছে অক্সিজেন, এই 3টা জিনিস উৎপন্ন হয়। উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? নন রেডক্স বিক্রিয়া, যেখানে জারণ সংখ্যা বাড়ছে কমছে সেটা রেডক্স বিক্রিয়া, এখানে জারণ সংখ্যা বাড়ছে কমছে, তার মানে এটা রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া হবে না। এটা বিশ্লেষণ বিক্রিয়া হবে না। দহন বিক্রিয়া হইলে অক্সিজেনের সাথে বিক্রিয়া হবে, তাহলে এটা হবে না। তাহলে এটা হবে কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। বলছে বিক্রিয়া অক্সিজেন 4টা ইলেকট্রন দান করে। হ্যাঁ, অক্সিজেনের 4টা ইলেকট্রন দান করে। অক্সিজেন ছিল এখানে -2 ছিল, এখানে 0-তে পরিণত হয়েছে। 2- ছিল 2 জন, তাহলে 4টা মাইনাস ছিল, 4টা মাইনাস থেকে সে 0-তে পরিণত হয়েছে, এখানে 0-তে পরিণত হয়েছে, তার মানে সে 4টা ইলেকট্রন ডোনেট করে তারপরে অক্সিজেনের জারণ সংখ্যা 0 হয়েছে, তাহলে -2 থেকে সে 0-তে পরিণত হয়েছে, জারণ সংখ্যা বাড়ছে, আর ইলেকট্রন সে দান করছে 4টা। আর যেহেতু অক্সিজেন 4টা ইলেকট্রন দান করছে, তাহলে নাইট্রোজেন চোখ বন্ধ করে 4টা ইলেকট্রন গ্রহণ করছে। অক্সিজেন ইলেকট্রন দান করছে দেখে ওর ঘটছে জারণ, তার মানে 1 2 3 তিনোটাই সত্য, ক নাম্বার হচ্ছে অ্যান্সার। এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়া না, কারণ 2টা বা 3টা মৌল যৌগ মিলে উৎপন্ন করবে একটা নতুন যৌগ, তাহলে এটা সংযোজন বিক্রিয়া, তাহলে এটা হবে না। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন হয়, সেটা প্রশমন বিক্রিয়া, এখানে প্রশমন বিক্রিয়া হবে না। সংশ্লেষণ বিক্রিয়া 2টা মৌল, একটা মৌল আর একটা মৌলের সাথে বিক্রিয়া করবে, এখানে 2টা মৌল হয় নাই, তাহলে এটা হচ্ছে একটা যৌগ ভেঙে 3টা যৌগ উৎপন্ন করছে, তাহলে সেটাকে আমরা বলবো কি? বিয়োজন বিক্রিয়া, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা। পরে 10 গ্রাম ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে কত গ্রাম এক্স পাওয়া যাবে? তাহলে এক্সটা কি আগে সেটা আমাকে বুঝতে হবে। যেহেতু নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেন থাকলে এক্স যৌগটা হবে 2NO2। এবার নাইট্রোজেন হচ্ছে 14 আর অক্সিজেন হচ্ছে 32, সামনে আছে 2 দিয়ে গুণ করলে টোটাল আসবে 46 × 2। আর ম্যাগনেসিয়াম হচ্ছে 148 গ্রাম, ম্যাগনেসিয়াম হচ্ছে 24, তাহলে করি ম্যাগনেসিয়ামেরটা। ম্যাগনেসিয়াম হচ্ছে 24 আর এখানে নাইট্রোজেন হচ্ছে 14, আর এখানে অক্সিজেন হচ্ছে এক একটা তোমার 16 করে, আছে কয়জন? 3 জন। এই পুরোটাকে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে সবগুলো গুণ করলে আমরা পাবো কত? 148। তাহলে 148 হচ্ছে গ্রাম। 148 গ্রাম থেকে পাওয়া যায় 2 × 46, তাহলে 1 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে আর 10 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে, ঐকিক নিয়ম অনুসারে করবো। 148 নিচে চলে যাবে আর 10 উপরে গুণ হবে, তাহলে 6.22 গ্রাম। এটা হচ্ছে অধ্যায় 6-এর অঙ্ক। নিচের দ্বিযোজী রেডিকাল কোনটা? দ্বিযোজী রেডিকাল হচ্ছে তোমার সালফার ট্রাইক্লোরাইড ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে দ্বিযোজী রেডিকাল। আর এখানে হচ্ছে এই যৌগটাতে কোন শ্রেণীর? দেখো তো, পানি ভাঙবে, H আর OH, পানি ভাঙবে, ভেঙে তোমার গিয়ে যুক্ত হবে অন্য একটা যৌগের সাথে, তাই এটাকে বলবো আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। আর সম্পূর্ণ পানি যদি এরকম 4 অণু 5 অণু গিয়ে যুক্ত হইতো তাহলে সেটা হইতো পানি যোজন বিক্রিয়া। আর প্রশমন বিক্রিয়া হবে না, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া হবে না, এখানে জারণ সংখ্যা বাড়েও নাই কমেও নাই, তাহলে অ্যান্সার হবে কি? আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে কত অণু পানি যুক্ত হয়? তো মনে রাখবা, কপারের সাথে 5 অণু যুক্ত হয়,
আর ম্যাক্সিমামগুলোর সাথে 7 অণু যুক্ত হয়। কপারের সাথে 5, সবগুলোর সাথে সাধারণত 7, আর ক্যালসিয়ামের সাথে 6 অণু তোমাদের বই অনুসারে। তাহলে ক্যালসিয়ামের সাথে পানি যুক্ত হবে 6 অণু, কপারের সাথে 5 অণু, আর বাকি সবগুলোর সাথে 7 অণু। তাহলে অ্যান্সার হবে 7। মরিচার সংকেত কোনটা? মরিচার সংকেত হচ্ছে Fe2O3N সংখ্যক পানি। Fe3O4 এর লোহার জারণ সংখ্যা কত? Fe3O4 এর লোহার জারণ সংখ্যা বের করব। তাহলে Fe জানি না, Fe যেহেতু আমি জানি না, তাহলে ধরবো x। কয়টা x আছে? 3টা, তাহলে 3x প্লাস অক্সিজেন হচ্ছে -2, আছে কয়জন? 4 জন, টোটাল কত? 0। তাহলে এখান থেকে যদি আমি x এর মান বের করি তাহলে কত আসে? থ্রাইস x সমান কত আসে? 4 দুগুণে 8। তাহলে x এর মান কত আসে? 8/3। 8/3 মানে কত? 2.66 অ্যান্সার। এই বিক্রিয়াটাতে কিসের প্রভাব আছে? তাপমাত্রা বাড়ালে উৎপাদ বৃদ্ধি পায়। হ্যাঁ, তাপহারী বিক্রিয়ায় তাপ যত দিব ওর জন্য ভালো উৎপাদ বাড়বে। চাপের কোনো প্রভাব নাই। হ্যাঁ, চাপের কোনো প্রভাব নেই। কেন? কারণ উৎপাদের 2 মোল আর এখানে হচ্ছে বিক্রিয়কের 2 মোল। উৎপাদে বিক্রিয়কের মোল সংখ্যা সমান, তার মানে চাপের কোনো প্রভাব নাই। তাপমাত্রা যদি কমায় বিক্রিয়ার পেছন দিকে অগ্রসর হবে। হ্যাঁ, কারণ এই বিক্রিয়া তাপহারী বিক্রিয়া দেখে তাপ শোষণ করবে, বিক্রিয়াটা সামনের দিকে যাবে, আর তাপ অপসারণ করলে পেছনের দিকে যাবে। তার মানে 1, 2, 3 তিনটাই সত্য। কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করবে? আমি 5টা যৌগের নাম বলে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু বলছিলাম সালফার ডাইঅক্সাইড হচ্ছে জারক বিজারক উভয় রূপে কাজ করবে। হেবার প্রণালীতে প্রতি মোল অ্যামোনিয়া উৎপাদনে তাপ শক্তি উৎপন্ন হয়। এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়, এইটাই হচ্ছে হেবার প্রণালী। আর হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনে প্রতি জুলে অ্যামোনিয়াতে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়? সেটা হচ্ছে 2 মোলে উৎপন্ন হয় 92 কিলোজুল। তাহলে 92কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 46 কিলোজুল। তাহলে 1 মোলে 46 আর 2 মোলে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। ভালো মতন খেয়াল রাখবে, 1 মোলে 92, 2 মোলে 46, অর্ধেক 2 দিয়ে ভাগ করতে হবে। হেবার প্রণালীতে NH3 উৎপাদনের প্রভাবককে? আয়রন হচ্ছে প্রভাবক। অ্যান্সার হচ্ছে এটা। চাপের প্রভাব নাই। বিক্রিয়কের মোট মোল উৎপাদের মোট মোল সমান হলে চাপের প্রভাব নাই। 2 মোল 2 মোল, চাপের প্রভাব নাই। টোটাল 2 মোল, এখানে 2 মোল, চাপের প্রভাব নাই। বিক্রিয়কে টোটাল 2 মোল, উৎপাদে টোটাল 2 মোল, চাপের প্রভাব নাই। বিক্রিয়কে আছে 5 মোল, উৎপাদে আছে 3 মোল, সমান না, তার মানে চাপের প্রভাব আছে। ভিনেগারে শতকরা পানির পরিমাণ কত? মুখস্থ 90 থেকে 94%। ফসিল ফুয়েল না, ফসিল ফুয়েল হচ্ছে কয়লা, মিথেন, ডিজেল, ইথানল আমরা পরীক্ষাগারে নিজেরা বানাতে পারি বা কারখানায় বানাতে পারি, সেটা হচ্ছে ফসিল ফুয়েল না। অ্যান্সার হচ্ছে ডি। বলছে এই বিক্রিয়াটিতে জারক কোনটা? তাহলে লেদ হচ্ছে 2+, অক্সিজেন 2-, আর এখানে কার্বন একক পরমাণু আছে, তাহলে 0। এখানে লেদ একক পরমাণু 0, আর এখানে অক্সিজেন 2-, তাহলে বুঝতে পারছি কার্বন 2+। দেখো এখানে লেদ 2+ থেকে 0-তে পরিণত হয়েছে, জারণ সংখ্যা কমছে। মনে রাখবা, জারণ সংখ্যা কমা মানে হইতেছে বিজারণ, আর জারণ সংখ্যা 0 থেকে +2 থেকে 0-তে পরিণত হয়েছে বিজারণ। জারণ সংখ্যা কমলে বিজারণ, বিজারণ হইলে সে হবে কি? তোমার জারক। আর এখানে দেখো তো 0 থেকে -2-তে পরিণত হয়েছে, 0 থেকে +2-তে পরিণত হয়েছে, 0 থেকে +2। কার্বন ছিল 0, হয়েছে +2, জারণ সংখ্যা বাড়ছে। আর জারণ সংখ্যা বাড়লে মানে জারণ ঘটবে, আর যার জারণ ঘটবে সে নিজে কি? বিজারক, বিজারক। তাহলে এখানে কার্বন হচ্ছে বিজারক, আর লেদ অক্সাইড হচ্ছে কি তোমার জারক। তার লেদ অক্সাইড হচ্ছে জারক। আর যার জারক, যে জারক তার ঘটে বিজারণ, তাহলে লেদ অক্সাইডের বিজারণ ঘটছে। দেখো 2+ থেকে 0-তে পরিণত হয়েছে, জারণ সংখ্যা কমছে, তাহলে তার বিজারণ ঘটছে। আর কার্বনের জারণ ঘটছে, 0 থেকে +2-তে পরিণত হয়েছে, তার মানে কার্বনেরও জারণ ঘটছে। আর জারণ বিজারণ অল টাইম একসাথেই ঘটে, তার মানে অ্যান্সার 1, 2, 3 তিনটাই। অ্যামোনিয়া উৎপাদনে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। বিক্রিয়ার তাপমাত্রা কমালে বিক্রিয়া পশ্চাৎ দিকে গতিপ্রাপ্ত হবে। পশ্চাৎ বিক্রিয়ার গতি কী হবে? কমে যাবে। হ্যাঁ, পশ্চাৎ বিক্রিয়ার গতি কমে যাবে। তাপমাত্রা যদি কমাই তাহলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, আর সামনের দিকে অগ্রসর হলে পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ কী হয়ে যাবে? কমে যাবে। সম্মুখ বিক্রিয়ার গতিবেগ বেড়ে যাবে। বিক্রিয়ার প্রভাব আছে কার? ঘনমাত্রার প্রভাব আছে। হ্যাঁ আছে। ঘনমাত্রা যদি বিক্রিয়কের বাড়ায় তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে, আর উৎপাদের কমাইলেও বিক্রিয়া সামনের দিকে যাবে। তাপমাত্রার প্রভাব আছে। হ্যাঁ, তাপ উৎপাদ বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পেছন দিকে যাবে, আর তাপমাত্রা কমালে সামনের দিকে যাবে। মোল সংখ্যা এখানে 4 মোল টোটাল, এখানে 2 মোল। মোল সংখ্যা অসমান, চাপের প্রভাব আছে, তার মানে 1, 2, 3 তিনটাই হচ্ছে এটার অ্যান্সার।